আচ্ছা, তাহলে এখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে তাহলে সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হলো পিএইচপি। আমার কথা কি পিছন পর্যন্ত যাচ্ছে? পিছন থেকে শুনতে পাচ্ছেন কথা? কথা শুনতে পাচ্ছেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে যে কাজ করতে হয় তাহলে আমাদের অবশ্যই পিএইচপিটা জানতে হবে। তার কারণটা কি, ওয়ার্ডপ্রেস মূলত পিএইচপি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তৈরি করা, পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যে কোডগুলো লিখবো ডেভেলপমেন্টের সময় প্রত্যেকটা কোডই কিন্তু হবে আমাদের কি পিএইচপি ভিত্তিক। আর অবশ্যই তার মধ্যে তো এইচটিএমএল সিএসএস এগুলো থাকবে, এগুলো তো যেহেতু ওয়েব বেস সেহেতু আমাদের এগুলো থাকবে। তো তাহলে আমাদের ফার্স্টে আমরা আজকে দেখবো যে পিএইচপি নিয়ে কাজ, মানে পিএইচপির ধারণাগুলো বা ওইটা কী কী কাজ সেগুলো আমরা ফার্স্টে দেখবো। তো আর আপনারা জানেন যে পিএইচপিটা মূলত একটা হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা কিন্তু করতে যদি আমাদের ইউজ করতে হয় বা কাজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা সার্ভার লাগবে। সার্ভার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে এটা কি জিনিস বা কী রকম? সার্ভারটা মূলত অনেকেই জানেন, তো এটা যেরকম কি একটা এনভায়রনমেন্ট, যেমন দেখেন আপনি যদি এমএস ওয়ার্ড চালাইতেছেন বা কিছু চালাইতেছেন তাহলে আপনি কম্পিউটার লাগবে, তাই না? কম্পিউটারের মধ্যে আবার উইন্ডোজ রয়েছে একটা থাকার ব্যাপার আছে, তাই না? যে আপনার মেশিনের সাথে যে একটা কি অপারেশন বা কানেকশন সেরকম। তো আমাদের এই পিএইচপি কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ, এইটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্রাউজার বা ওয়েব কেউ বুঝতে পারবে না। কারণ কি এই পিএইচপির কিন্তু একটা প্রিডিফাইন্ড একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমাদের সার্ভারে ইনস্টল করা থাকে। তো এই জন্য মূলত আমাদের সার্ভার ইউজ করতে হয়। সার্ভারটা অ্যাজ লাইক অ্যাজ একটা কম্পিউটার জাস্ট, আপনি এই কম্পিউটারটাকেও আপনি সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হয় মানে হ্যাঁ, আমার ডেস্ক আছে ওটা দিয়ে কোনো হ্যাঁ, সমস্যা না হবে? কোনো সমস্যা হবে না, আপনি ইউজ করতে আমি পারেন। শুনেছি অনেকে যে গরম হয়ে যায় বলে। না না, ওইটার সাথে আপনার সেটা প্রসেস যদি প্রসেসের উপর যেমন লোড পড়ে সেই হিসাবে গরম হবে। ওইটার সাথে সার্ভারের সাথে এরকম কোনো এক্সট্রা কোনো সম্পর্ক নাই। যদি আপনি লোড বেশি পড়ে তখন তো একটু গরম হবেই। তো যাই হোক, সমস্যা নাই। তো ঠিক একইভাবে আমাদের ওয়েব সার্ভার যদি ইউজ করেন তাহলে সেটা আমাদের জন্য একটু কাজ করার দিক দিয়ে একটু কষ্ট হয় বা ঝামেলা হবে, যে কি বারবার আপনার ফাইলটা সার্ভারে আপলোড করতে হবে, তারপর আবার করুন যদি লাইভ সার্ভার করেন। আর আপনার এই কম্পিউটারটাকে যদি সার্ভার তৈরি করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফাইলের অ্যাক্সেসটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন, খুব দ্রুত ওইখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করব, ডেভেলপমেন্টের সময়টাতে আমাদের কম্পিউটারটাকে লোকাল সার্ভার হিসেবে ইউজ করব। আর যখন আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই ফাইলগুলো সম্পূর্ণ লাইভ সার্ভারে দিয়ে দিয়ে তখন আমরা মূল যে কাজটা হলো সেটা আমরা রান করবো। তো তাহলে আমাদের এই যে ওয়েস ভিত্তিক মানে আমাদের যে উইন্ডোজ আছে, বেশিরভাগ এখানে সবাই উইন্ডোজ ইউজ করে, তাই না? উইন্ডোজ বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেম কি এখানে ইউজ করেন? লিনাক্স ইউজ করেন। আর সমস্যা নেই, লিনাক্সেও আপনি জ্যাম সেট আপ দিতে পারবেন, জ্যাম দেওয়া থাকলেই হবে। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। জাস্ট আপনার জ্যামটা হলো আপনার ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড, এটা হলো আপনি ওএস উইন্ডোজেও দিতে পারবেন, লিনাক্সেও দিতে পারবেন, আবার আপনি হিসাবে ম্যাকেও দিতে পারবেন। তো এই জন্য আমাদের এই কম্পিউটার অলরেডি দেওয়া আছে জ্যাম সফটওয়্যার। তো যাদের দেওয়া নাই তারা আপনারা কী করবেন, আপনারা জ্যাম সফটওয়্যারটা সেট আপ দিয়ে নেবেন। জাস্ট আপনারা যদি গুগলে একটু সার্চ করেন, জ্যাম নামে সার্চ দিলে আপনারা পাবেন। জাস্ট আপনারা গুগলে যেয়ে জ্যাম্প নামে সার্চ দেবেন। জ্যাম্প ইনস্টলার এইখান থেকে আপনি এই যে অ্যাপাসির এটা মূলত, তো এইখান থেকে আপনি এরা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোড করে এটা সেট আপ দিয়ে দিলে আমরা একটা সফটওয়্যার পাবো যেটা ইন্টারফেসটা হবে এরকম। এইরকম আমাদের একটা ইন্টারফেস পাওয়া যাবে, এটা হলো মূলত জ্যাম্পের সফটওয়্যার। তো এইখান থেকে আমাদের রান করাই নিতে হবে যখন আমরা এই অ্যাপাসি, এইটা মূলত আমাদের যে মেন সার্ভার, যেই এইটাই মেন কাজ থাকে মূলত, সার্ভারটা মূলত এই অ্যাপাসি ভিত্তিক। আবার এনজিনেক্সেরও হয়ে থাকে, তো আমরা সবাই বেশিরভাগই অ্যাপাসিটা ইউজ করি। তো এইটা ইনস্টল করে দেওয়া মানে কিন্তু আপনার সার্ভারটা, আপনার এই লোকাল হোস্টটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু অনেক সময় এটা রান করতে চায় না। আর রান ক্ষেত্রে সেইগুলো আমাদের ট্রাবল শুটিংয়ের ব্যাপার, সেইগুলো আলাদা কেস, ওইগুলোর জন্য সাপোর্ট গ্রুপে সাপোর্ট দেওয়া যায় বা অন্য কোনো কাজ করা যাবে। তো সাধারণ অনুযায়ী এইটা বেশিরভাগ যে কমন কেসটা থাকে সেটা হলো স্কাইপের সাথে কমপ্লিট করে। কারণ এটা দেখেন আপনার পোর্টটা 80 পোর্ট ইউজ করতেছে, ঠিক একইভাবে স্কাইপটাও 80 পোর্টটা ইউজ করে। তো এই ক্ষেত্রে স্কাইপের পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দেবেন অথবা জ্যাম্পেরটা চেঞ্জ করে দেবেন। তো আমার কাছে বেটার হবে যদি হয়, আবার অনেক সময় হয় না। সেটা আবার অন্য কোনো প্রবলেম থাকতে পারে, যেমন দেখা যাচ্ছে আপনার ফাইলের হয়তো বা রাইট যে এক্সিকিউশন যে পারমিশন ওইগুলো ঠিক দেওয়া থাকে না, এই কারণে প্রবলেমটা হয়। এখন রিসেন্টলি আমি দেখছি এরকম প্রবলেম বেশি হচ্ছে উইন্ডোজ 10-এতে। তো এরকম যাক সমস্যা নেই, সেটা বা এরকম ধরনের কোনো সমস্যা হলে এরও অনেক সলিউশন পাওয়া যাবে। এটা মূলত আমাদের কাজের সাথে একদম সরাসরি সম্পৃক্ত না, এটা আর কি পরোক্ষ ব্যাপার। মানে সম্পূর্ণ কাজটাকে একটা সার্ভারই করতে হবে। আমি একবার উইন্ডোজে করলাম, একবার লিনাক্সে। না, এটা কোনো যায় আসে না, আপনি যে কোনোটাতেই করতে পারেন, আচ্ছা। যে কোনোটাতেই করতে পারেন। আপনার ফাইল যদি সেম থাকে তাহলেই হইলো, আর ডাটাবেসটা যদি সেম থাকে আপনি একবারই ওএসও মানে উইন্ডোজেও করতে পারেন বা লিনাক্সেও করতে পারেন।
জাস্ট আমাদের ফাইলগুলো ঠিক থাকলেই কাজ করবে। হ্যাঁ বলেন। স্যার আমার পিসিতে স্কেপ দেওয়া নাই কিন্তু তারপরেও মানে হচ্ছে পোর্ট পাচ্ছে না। আর সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে জ্যাম্পের পোর্টটা চেঞ্জ করে দেখতে পারেন। কোথেকে চেঞ্জ করব? হ্যাঁ, আপনি এখান থেকে কনফিগারেশনে গেলেই পাবেন চেঞ্জ পোর্ট কোথায়, এ সার্ভিস অ্যান্ড পোর্ট নাম্বার, এই জায়গা থেকে আপনি এই যে পোর্ট নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। এটা আমি যে কোনো একটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, 8880 দিয়ে দিতে পারেন। বা এই ধরনের প্রবলেমের জন্য আপনারা গ্রুপে পোস্ট দিলে অনেক পাওয়া যাবে। তো আমাদের এখন আমরা কাজটা চালাই যাই, তাই না? কারণ এইগুলো যখন প্রবলেম ফেস করবেন তখন আপনার এইগুলো সলিউশনটা হবে। তো আমরা জাস্ট কি করলাম, অ্যাপাসিটা রান করে দিলাম। এই কারণে আমরা কি পাবো এখন, আমরা যদি এখানে যদি এখন লোকাল হোস্ট দেই তাহলে আমরা কিন্তু একটা পেজের মধ্যে ঢুকতে পারতেছি। বাট এইটা যদি আমাদের যদি স্টপ করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই পেজে ঢুকতে পারবো না। দেখেন, আমরা যদি আবার ঠিক একইভাবে লোকাল হোস্টে দিই তাহলে আমাদের কি দেখাবে, আমাদের কিন্তু এরর দেখাবে, কিছুই পাবে না। দেখছেন, আমাদের কিন্তু এরর দেখাচ্ছে। তার কারণ কি, এর কাছে কিন্তু এখন লোকাল সার্ভার নাই। কম্পিউটার কিন্তু বুঝতে পারতেছে না যে এটা কোনো সার্ভারের আওতাভুক্ত আছে। তো যাই হোক, আমরা তখন তাহলে কি করব, আমরা অবশ্যই অ্যাপাসিটা ইনস্টল করে দেবো, রান করে দেবো আমাদের কাজ করার ক্ষেত্রে। তাছাড়া আমাদের কোনো কাজ করবে না। আচ্ছা, এবার অ্যাপাসিটা রান করলাম, কিন্তু আমরা কোথায় লিখবো, তাই না? এইটা দেখবেন যে আমাদের এখানে এক্সপ্লোরার নামে একটা বাটন আছে। এক্সপ্লোরারে দিলে দেখাই দিবে যে আপনার কোনখানে জ্যামটা ইনস্টল করা আছে। কারণ আপনার সি ড্রাইভে থাকতে পারে, ডি ড্রাইভে থাকতে পারে। তো সাধারণত সি ড্রাইভে সবাই ইনস্টল করা থাকে, মানে ওএসটা যেই ড্রাইভে থাকে। তো এইখানে আপনি কোথায় যাবেন, এইটা কিন্তু বর্তমানে কি জ্যাম ফোল্ডারের মধ্যে আছে। এর মধ্যে htdocs নামে একটা ফোল্ডার থাকে। আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? পিছন থেকে কথা শুনতে পাচ্ছেন? ওকে। তো htdocs এই ফোল্ডারটার মধ্যেই মূলত আমাদের ফাইলগুলো থাকবে, বা আমরা এখানে যেটা রাখবো সেটা আমরা লোকাল হোস্টের থ্রুতে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। এই ফোল্ডার বাদে অন্য কোথাও রাখলে কিন্তু সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না এই সার্ভারের অনুযায়ী। আচ্ছা, তো যাই হোক, তো তাহলে এইখানে আমরা সাপোজ যে আমরা কিছু একটা লিখি জাস্ট টেস্ট করার জন্য যে এটা আসলে পাচ্ছে কিনা এটা দেখার জন্য। টেস্ট, মনে করেন যে test.txt আছে, আমাদের মনে হচ্ছে ফাইল টাইপটা হিডেন করা আছে, নন ফাইল টাইপটা হিডেন করা আছে, আমরা ওইটা চেঞ্জ করে দিই। ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন যে আপনারা সবাই করে নেবেন, ভিউ থেকে যে কি করবেন, যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এইটারটা আনচেক করে দিবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনারা ওয়েবে কাজ করতে হলে অনেক ঝামেলা পড়বেন ফাইল টাইপ নিয়ে। যেমন দেখেন text.text.text দুইবার হয়ে গেছে txt, মানে আমি একবার নিজে নামে দিছি, আবার একবার এটা ফরম্যাটও ছিল। এবং ওইগুলো যে পিএইচপি সেটা আপনারা দেখতে পারতেন, প্রত্যেকটা ফাইল এক্সটেনশনটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যে কোনটা কোন ফরম্যাটে আছে। তো test.txt নামে আমি একটা ফাইল করছি এবং এটার মধ্যে জাস্ট লিখে দিলাম যে টেস্ট বেসড। এটা কি জন্য করলাম, জাস্ট এইটা আমরা অ্যাক্সেস করতে পারি কিনা দেখার জন্য। তো আমরা তাহলে এটা আমাদের লোকেশন কোথায় আছে দেখেন, এটা কিন্তু আমাদের রুট ফোল্ডার, htdocs ফোল্ডারটা আমাদের রুট ফোল্ডার, তার মানে এটাই কি আমাদের লোকাল হোস্ট। তাহলে লোকাল হোস্টের পর কি test.txt, তাহলে আমরা কি করবো এখানে স্ল্যাশ দিয়ে test.txt, তাই তো? তো কি ফাইলটা পেয়েছে, তার মানে কি আমাদের ডাইরেক্টরিটা ঠিক আছে। এইখানে আমরা যেই ফাইলে লিখবো সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি আমরা এখানে একটা আলাদা ফোল্ডার করে ফেলি তাহলে আবার সেই ফোল্ডার স্ল্যাশ দিয়ে আমাদের ঢুকতে হবে। তো সাপোজ আমরা তাহলে এবার কাজ করার জন্য আমরা একটা শুরু করে ফেলে একটা ফোল্ডার তৈরি করি। তো পিএইচপি যেহেতু নিয়ে শুরু করা হচ্ছে, তো পিএইচপি নামে একটা ফোল্ডার তৈরি করলাম জাস্ট পিএইচপি নাম দিয়ে, এবং এইখানে আমরা একটা ফাইল তৈরি করব যেটা হলো, আপনারা জানেন যে ইন্ডেক্স নামে যদি কোনো ফাইল থাকে তাহলে সেটা প্রায়োরিটি বেশি থাকে। ওইটাই সাধারণত আমাদের ওইটা হলো অটোমেটিক্যালি লোড নেয়। এটা htdocs থেকে আমাদের ডিফাইন করা থাকে, সরি htaccess থেকে। তো যাই হোক, আমরা কি করব, ইন্ডেক্স নামে নিতে পারি, বা আপনারা যে কোনো একটা নিতে পারেন। অন্য কোনোটা দিলে আমাদের আবার ওই ফাইল নেমটা দিয়ে অ্যাক্সেস করতে হবে, আর ইন্ডেক্স দিলে আমাদের ওই নামটা দেওয়া লাগবে না, অটোমেটিক ডাইরেক্টরিতে ঢুকলে আমরা পাবো। তো তাহলে আমরা যেহেতু পিএইচপি করতে আসছি, প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা টাইপ থাকে, তাই না? আপনারা যখন HTML করছেন কি এক্সটেনশন .html দিচ্ছেন না, ঠিক একইভাবে আমাদের যখন পিএইচপি করব তখন আমাদের এক্সটেনশনটা কি দিতে হবে, .php, পিএইচপিটা আমাদের এক্সটেনশন। তো তাহলে আমরা কি করলাম, index.php নামে আমরা একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, আর আমাদের তো অবশ্যই একটা কি লাগবে, আমাদের কোড এডিটর লাগবে যেখানে আমরা কাজ করব। ব্র্যাকেটস কি দেওয়া আছে? ব্র্যাকেটস দেওয়া নাই। আচ্ছা, যাক, তো আমি ব্র্যাকেটস একটু বেশি ইউজ করি, প্রিফার করি। যে কোনোটা আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। এখানে dreamweaver.cs দেওয়া আছে, আমি এটা ইউজ করতেছি এখন। তো এটা অনেক ভারী সফটওয়্যার আমার মতে, ব্র্যাকেটসটা বা আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম যে কোনটা ইউজ করতে পারেন। আপনারা মূলত যখন ফ্রন্ট এন্ডের কাজ করেন কোনটা ইউজ করেন? ব্র্যাকেটস ইউজ করেন।
ব্র্যাকেটসটা ইউজ করার মজা আছে, কারণ এইগুলো অনেক ওল্ড ওয়ে, মানে আগে তো এর সিস্টেমগুলো সব পুরাতন মডার্ন গুলাতে ইউজ করলে ভালো হয়। আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা কি করলাম, index.php নামে একটা ফাইল তৈরি করছি এবং এইখানে আমাদের মূলত লিখতে হবে। তো আমরা এই ফাইলটা কি করছি, ওপেন করছি, তাই না? আমাদের এইখানে বর্তমানে কিছুই নাই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা পেজ আছে, তাই না? index.php এটা একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আচ্ছা আমি একটা কাজ করি, তত সময় আমি ব্র্যাকেটসটা ডাউনলোডে দিয়ে রাখি যাতে আমাদের ডাউনলোডে হয়ে যায়, আমরা তত সময় এটা ইউজ করি। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ওকে। তো আমাদের এটা ডাউনলোড হতে থাক, আমরা তত সময় আমাদের কাজগুলো করতে থাকি, তাই না? ওটা ব্যাকগ্রাউন্ডে হতে থাকে। তো তাহলে কি করলাম দেখেন, আমরা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ফোল্ডারই করে ফেলছি পিএইচপি, যাতে আমরা এইটা আলাদাভাবে এক্সট্রা অন্য কোনো ফাইল না থাকে। কারণ আমরা যদি এই ফাইলে করি অনেক কিছু আছে, মানে চোখের কাছে হাবিজাবি লাগছে, এখন জন্য আমরা কি করলাম, এটা পিএইচপি আলাদা একটা ফোল্ডার করে দিলাম। তাহলে এই ফোল্ডারে অ্যাক্সেস করতে হলে আমাদের কি লিখতে হবে ব্রাউজারে? হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি। এইখানে গেলে আমরা মূলত এখন কোন পেজে ঢুকছি, কোন ফাইলটা অ্যাক্সেস হচ্ছে, এটা কিন্তু ওই index.php যে ফাইলটা আছে সেটা অ্যাক্সেস করতেছে। আচ্ছা, তো আমরা এখানে এবার লিখবো, যখন আমাদের পিএইচপি লিখতে হবে আমাদের কি একটা, যখন এইচটিএমএল করছিলাম এইচটিএমএল একটা স্ট্রাকচার ছিল না, যেটা হলো সম্পূর্ণ একটা কোড কিন্তু এইচটিএমএল ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাই না? তো ঠিক একই রকমভাবে আমরা যখন পিএইচপি লিখবো, পিএইচপিরও একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে লিখতে হবে। সেটা কি, ফার্স্টে আমাদের শুরু হবে লেস দেন, তারপরে একটা হোয়াট চিহ্ন দিয়ে, জি ও সরি আচ্ছা। তো তাহলে আমরা কি করব, আমাদের যে কোডটা সেটা হলো ফার্স্টে আমাদের যে পিএইচপির যে ট্যাগটা সেটা হলো আমাদের এটা ওপেনিং ট্যাগ এবং এটা ক্লোজিং ট্যাগ। তাহলে কি হলো দেখেন, যে একটা লেস দেন হোয়াট চিহ্ন দিয়ে শুরু হলো, তারপর পিএইচপি, আর যেটা ক্লোজ হচ্ছে সেইখানে জাস্ট একটা হোয়াট মার্ক দিয়ে তারপর গ্রেটার দেন। এইটা মূলত আমাদের ট্যাগ। এই ট্যাগের মাঝখানে আমরা যা লিখবো সেটা পিএইচপি হিসাবে কাউন্ট করবে, মানে পিএইচপির কোডগুলো এর মধ্যে এক্সিকিউট হবে। তো তাহলে আমরা এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। আর যদি আপনারা একটা পেজেতে পিএইচপি বাদে যদি অন্য কোনো লেখা না লিখেন, মানে মনে করেন যে এইচটিএমএল বা এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের লাস্টের যেটা ক্লোজিংটা না করাটাই বেটার হবে, মানে ক্লোজ করা লাগবে না, ক্লোজ না করাটাই আমাদের ভালো ওয়ে হবে। মানে শুধু না হ্যাঁ, যদি সম্পূর্ণ পেজটা যদি শুধুমাত্র পিএইচপির কোডগুলো ইউজ করেন, সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হবে যদি আপনারা এটা ক্লোজ না করেন, সেক্ষেত্রে ইনক্লুড করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, ইনক্লুড বা রিকোয়ার ক্লোজ যখন করবো। আচ্ছা, তো যাক তাহলে আমরা এখন দেখানোর ক্ষেত্রে ক্লোজিংটা দিয়ে রাখি যাতে আপনাদের প্র্যাকটিসটা থেকে যায়, কারণ যখন পিএইচপি এবং এইচটিএমএল দুইটা একসাথে কাজ করবেন তখন অবশ্যই ক্লোজিং করে নিয়ে কাজ করতে হবে। তো তাহলে আমরা এখন এইটা মূলত দেখলাম বেসিক একটা ট্যাগ, এই ট্যাগের কিন্তু কোনো আউটপুট নেই। যদি আমরা এটা সেভ করলাম, এটা কিছু দেখতে পাবো? আমরা কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি, এখন কিছু নাই। তো তাহলে আমরা যেমন যখন এইচটিএমএল লিখতাম তখন কি এইচটিএমএল ট্যাগ দিলে কি কিছু আসতো? কিছু আসতো না, তাই না? তার মধ্যে অবশ্যই কিছু এলিমেন্ট রাখতে হবে, কিছু টেক্সট বা কিছু এইগুলো দিতে হবে। তো ঠিকভাবে আমরা এখন দিব, যেটা একদম সবথেকে কমন যে ইউজ করা হয় একটা কিওয়ার্ডগুলো কি বুঝেন? কিওয়ার্ড কি? কিওয়ার্ড মূলত আপনার এই যে আমরা পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, এর মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো ইউজ করে আমরা যে কোনো আউটপুট বা বিভিন্ন ধরনের এই ধরনের কাজগুলো করি। ফাংশন থাকে, বিভিন্ন ফাংশন থাকে, বিভিন্ন কিওয়ার্ড থাকে। তো এর মধ্যে কিওয়ার্ডগুলো যেটা হলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ডিসপ্লে করানোর ক্ষেত্রে, যে কোনো টেক্সট আমরা ডিসপ্লে করানোর জন্য একোটা সবচেয়ে বেশি ইউজ করি। একো অর্থাৎ প্রিন্ট করেও করা যায়। তো আমরা যেটা একোটা ইউজ করাটা সবচেয়ে বেটার, তো একোটা আমরা ইউজ করবো। জাস্ট কী করলাম দেখেন, একটা একো দিলাম, এটা কিন্তু একটা কিওয়ার্ড যেটা হলো প্রিন্টের জন্য ব্যবহৃত হয়। তো একোর পর কী করলাম, একটা কোটেশন দিলাম, কোটেশন দেওয়ার মধ্যে এর মধ্যে আমরা যা কিছু দিতে পারি, মনে করেন দিলাম কি হ্যালো সিআইটি। তো আমরা জাস্ট এইটুকু লিখে সেভ করলাম এবং দেখেন লাস্টে একটা কী দিচ্ছি, একটা সেমিক্লোন দিছি। এইটার কারণটা কি, এটা আমাদের স্টেটমেন্ট ক্লোজ করা বলে। যেমন আমরা যখন ইংলিশে যখন কোনো লেখা লিখি তখন একটা ফুল স্টপ দিই না, যখন বাংলায় কিছু লিখি তখন একটা দাড়ি দেই না, এটা কারণ কি আমাদের ওই লাইনটা শেষ হলো। তো ঠিক একইভাবে পিএইচপির এইগুলো লাইন বলে না, এগুলো একটা স্টেটমেন্ট, যে একটা স্টেটমেন্ট কমপ্লিট করার পরে আমাদের এই সেমিক্লোন দিয়ে শেষ করতে হয়। যেমন একো কি একটা কিওয়ার্ড না, এই কিওয়ার্ডটার যে স্টেটমেন্টটা আছে এটা ক্লোজ করে দিলাম এইটার মাধ্যমে। এখন পিএইচপির যে প্রসেসর আছে ওইটা বুঝতে পারে যে আমাদের এটা ক্লোজ হয়ে গেছে, এই পর্যন্ত যা কাজ হবে সেটা হলে একো রানরে চলে যাবে। তো আমরা এইটুকু এখন সেভ করলাম, দেখি আমাদের এর আউটপুটটা কি আসে। এখন রিলোড করলাম, কি হ্যালো সিআইটি চলে আসছে না?
চলে আসছে। তো তার মানে আমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম যদি পিএইচপিতে যদি কিছু ডিসপ্লে করাইতে চাই তাহলে আমাদের অবশ্যই সেটা কি করতে হবে, একোর মাধ্যমে দিতে হবে বা প্রিন্ট করেও করতে পারি। এটাকে যদি আবার আমরা প্রিন্ট দিতাম তাহলেও কিন্তু কাজ করতো। জাস্ট প্রিন্টের মধ্যে যদি দেই তাহলে আমাদের কি কাজ করবে, আমাদের কিন্তু কাজ করতেছে। তবে আমাদের প্রিন্টের থেকে একোটা ইউজ করা বেশি বেটার, এবং এর মধ্যে কিছু পার্থক্য আছে, মানে সেইগুলো আমরা পরবর্তীতে দেখাবো, এখনই দেখাবো না। প্রিন্ট এবং একোর মধ্যে কিছু সমস্যা আছে, এই জন্য সবথেকে ভালো হবে যেটা আমরা যদি একোটা ইউজ করি। তাহলে একটা কিওয়ার্ডটা বুঝতে পারলাম, তাই না? একো দ্বারা আমরা যে কোনো কিছু ডিসপ্লে করাইতে পারি। তো এইখানে যে ডাবল কোটেশন, তাই না, ডাবল কোটেশনের পরিবর্তে কিন্তু আমরা সিঙ্গেল কোটও দিতে পারতাম। সিঙ্গেল কোড দিলেও কি কাজ করবে না? কাজ করবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা শুরু করি সিঙ্গেল কোড দিয়ে, ক্লোজ করতে হবে সিঙ্গেল কোড দিয়ে, এবং যদি আমরা শুরু করি ডাবল, তাহলে আমাদের শেষ করতে হবে ডাবল দিয়ে। আচ্ছা, তো তাহলে আমরা এখন যদি রিলোড করি দেখতে পাচ্ছি একই জিনিস আছে। এবার আমরা কিছু এটা তো জাস্ট আমরা ডিসপ্লে করানোর ক্ষেত্রে বুঝতে পারলাম যে ডিসপ্লে করাই এইভাবে। তো এইভাবে একইভাবে আমরা যদি এর মধ্যে 1 2 3 4 দিই তাহলে কি দেখাবে না? 1 2 3 4 মানে ইচ্ছা মতো যা কিছু দিলাম, কিন্তু এটা কি দেখাবে? দেখাবে, কারণ আমাদের কি এটা স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে কোটেশনটা উঠাই দিই দুইটা, তাহলে কি কাজ করবে? কাজ এইখানেও করবে, এবং সেই কারণগুলো আমরা দেখাবো। দেখেন এখন দেখাচ্ছে, তাই না? এখন কিন্তু নাম্বার করে দেখাচ্ছে, কিন্তু ঠিক একইভাবে যদি এখানে আমি কোনো লেটার দিই ABCD হাবিজাবরি, তাহলে কিন্তু এটা কি দেখাবে? দেখাবে না। এবং আমাদের কিন্তু একটা কি দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, সেটা কি ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট। আমাদের বলছে যে আমরা এটা আনডিফাইন্ড কনস্ট্যান্ট ইউজ করি, যে কনস্ট্যান্টটা ইউজ করতে সেটা আমাদের ডিফাইন করা হয় নাই। কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল কি জিনিস বুঝছেন? ম্যাথমেটিক্স তো সবাই করছেন, তাই না? ধ্রুবক আর চলক নামে একটা অপশন ছিল না? হ্যাঁ, যেটা হলো চলক সেটা হলো আমাদের কি ভেরিয়েবল। মূলত এটা হলো চলমান, এটা চেঞ্জ হইতে পারে, কিন্তু ধ্রুবক কি যেগুলো কোনো চেঞ্জ হয় না, যেগুলো ফিক্সড মান থাকে। যেমন আমাদের কি পাই একটা মান আছে না, ওইটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ওইটা কোনো চেঞ্জ হয় না। তো ঠিক একইভাবে কনস্ট্যান্ট জিনিসটা হলো আমরা ডিফাইন করে দিব, ওইটা বারবার চেঞ্জ করব না, ওইটা একটাই থাকে ফিক্সড। বাট যদি আমরা একটা ভেরিয়েবল নিই তাহলে ওইটার মান বারবার চেঞ্জ হইতে পারে। তো আমরা এই জিনিসগুলোতে সবগুলোতে আস্তে আস্তে আসবো। তো সেইভাবে যদি আমরা এটাকে শুধু কোনো নাম দিয়ে দেই তাহলে ওরা পিএইচপির ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ও বুঝে এটা একটা কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু এই কনস্ট্যান্টটা ডিফাইন করি না, এই জন্য আমাদের আনডিফাইন্ড কনস্ট্যান্ট আছে। এই জন্য যদি আমরা কোনো স্ট্রিং দেখাইতে চাই অবশ্যই কোটেশন দিয়ে আমাদের শুরু করতে হবে, তাছাড়া কাজ করবে না। স্ট্রিং এইবারে একটা কথা চলে আসলে কি, স্ট্রিং আবার নিউমেরিক বা ইন্টিজার, এই একটা কথা, তাই না? এই জিনিসগুলোতে এবার আসবো, যে তার মানে কি আমাদের ডেটা টাইপ আছে। পিএইচপিতে অনেক ধরনের ডেটা টাইপ আছে। তো ডেটা টাইপের মধ্যে কি যেগুলো আমরা সবথেকে বহুল ব্যবহৃত করে থাকি সেটা হলো স্ট্রিং, যেগুলো আমরা দেখলাম যে এটার মধ্যে যে কোনো কিছু হইতে পারে। স্ট্রিংয়ের মধ্যে কি হতে পারে, যে আই অ্যাম লিঙ্কন, এটা একটা কি সেন্টেন্স, এটা একটা স্ট্রিং। দিলাম যে কি আই হ্যাভ 1000 মানি, এখানে কি আছে একটা নিউমেরিক, মানে নিউমেরিক অক্ষর আছে 1000 1000, বা আবার এখানে কি আছে আমাদের কিন্তু ABCD এই ধরনের টেক্সট আছে, সব মিলাবে এইটাও কিন্তু একটা স্ট্রিং, তাই না? যার মধ্যে স্ট্রিংয়ের মধ্যে ইচ্ছাগুলো সব কিছু দেওয়া যায়। কিন্তু নিউমেরিক কি কি, নিউমেরিক কিন্তু শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত যে অক্ষরগুলো আছে এইগুলাই, তাই না? এইগুলাকে ইউজ করে যত কিছুই দিয়ে আমাদের সবগুলোই নিউমেরিকের মধ্যে পড়তেছে। আর এই জিনিসটা আমাদের পিএসসি ভাষাতে কি হবে, টাইপটা মূলত ইন্টিজার টাইপেরটার নাম হলো ইন্টিজার টাইপ। তো ইন্টিজার এরকম নিউমেরিকের মধ্যে আবার দেখেন একটা জিনিস থাকে যে আপনার স্বাভাবিক সংখ্যা, তাই না? আর হলো আপনার কি থাকে, এটা হলো মানে ওইটা নামটা কি খেয়াল হচ্ছে, যাই একটা হ্যাঁ মানে ভঙ্গ, হ্যাঁ ভগ্নাংশ, ফ্লোট, হ্যাঁ। তো ওইটার যে বাংলা নামটা আমার খেয়াল হচ্ছে না। তো এইভাবে আমাদের নিউমেরিকের মধ্যে আমার 2 ধরনের আছে, যেগুলো আমাদের রিয়েল যে সংখ্যাগুলো সেগুলো আমাদের মূলত মানে পূর্ণ সংখ্যাগুলো 1 2 3 4 এরকম হয় ইন্টিজার। আর এর মধ্যে কিছু থাকে কি দশমিক সংখ্যা, যেগুলো আমাদের পয়েন্টের পরে থাকে, সেইগুলো আমাদের এই পিএসসি ভাষাতে ফ্লোট বলে। তো এই রকম দশমিকের পরে এইটা আবার 2 টাইপের আছে, একটা ফ্লোট আছে, একটা ডাবল আছে। তো ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য একই, যে ফ্লোটটা হলো আমার 32 বিট পর্যন্ত সাপোর্ট করে, আর ডাবল নিলে আমাদের 64 বিট পর্যন্ত সাপোর্ট করে। তো আমাদের এত বিস্তারিত জানা লাগবে না, এগুলো যারা সিএসসিতে আছেন তারা এইগুলো অলরেডি আগে থেকে জানেন। তো যাই হোক, আমরা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা আস্তে আস্তে জানতে থাকি। যদি পরবর্তীতে এইগুলো নিয়ে যত বেশি রিসার্চ করেন তখন আপনারা নিজে থেকে জানতে পারবেন। তো তাহলে আমরা এখন দেখি যে ইন্টিজার কোনগুলো। ইন্টিজার হলো মূলত আমাদের, যদি আমরা 0 থেকে শুরু করে 1 2 3 4 যাই দিব না কেন সেটা কিন্তু আমাদের কি হবে, ইন্টিজার হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ইন্টিজার দেখাবে।
আর যদি আমরা এর মধ্যে যদি কোনোটা যদি আবার ডট দিয়ে দিই তাহলে তখন আমাদের কি হয়ে যাবে, এটা ফ্লোট হয়ে যাবে। এবং ফ্লোট আর ডাবলের মধ্যে মূলত পার্থক্য আপনি পিএইচপির ভাষায় এইভাবে বের করতে পারবেন না। এটা আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করব, কিন্তু এটা ডেটা টাইপটা মূলত সবসময় আমাদের ডাবল বা ফ্লোট এইটাই রিটার্ন করবে। তো যাক, আমাদের ফ্লোটিংয়ের কাজ নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, কারণ বেশিরভাগ আমরা ইন্টিজারটাকেই সবচেয়ে বেশি ইউজ করি, তাই না, যেগুলো আমাদের কোনো দশমিক বাদে সংখ্যা। তো এইটা গেল আমাদের নিউমেরিক, আমাদের ইন্টিজার এবং ফ্লোটিং সাইডটা চলে গেল, তাই না। এর মধ্যে কি আসতেছে, তারপরে আসতেছে যেটা হলো আমাদের কোটেশন। জাস্ট কোটেশনের মধ্যে যদি আবার আমরা 1 2 3 4 দিয়ে দিই, এটা কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে, তাই না। এটা কিন্তু স্ট্রিং, আবার এর সাথে যদি আমরা কিছু কম্পেয়ার করি তখন আবার এটা অটোমেটিক্যালি ইন্টিজার হিসেবে কাজ করবে, সেগুলো আমরা পরবর্তীতে সামনে দেখব। আচ্ছা, তো তাহলে আমরা মূলত 2 টাইপের অলরেডি দেখছি, তাই না, ডেটা টাইপ। একটা হলো ইন্টিজার, আরেকটা হলো আমাদের স্ট্রিং। আচ্ছা, আরেকটা টাইপ কি, সেটা হলো আমরা বুলিয়ান। বুলিয়ান মূলত কি, বুলিয়ান হলো ট্রু আর ফলস, তাই না। এর মাঝখানে কোনো স্টেট নাই, মানে আপনার আইদার ট্রু আর ফলস, এর মাঝখানে আর কোনো স্টেট থাকবে না। যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের দেখাই দেবে ট্রু, আর যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের দেখাই দেবে কি, ফলস। এটা মূলত আর কি বুলিয়ান। এটা হলো আপনার বাইনারি 0 এবং 1 এর কাজের মতো, যে যদি আমাদের ফলস থাকে তাহলে সেটা আমাদের 0, আর যদি আমাদের ট্রু থাকে সেক্ষেত্রে 1 রিটার্ন করে। তো পিএইচপিতে যদিও 0টা রিটার্ন করেন, আপনি যদি ট্রু দেন তাহলে সেটা 1 দিলেও সেটা ট্রু দেখাবে, তো 0 দিলে ফলসটা দেখায় না। তো কিন্তু কাজটা করে মূলত ওই রকম। তো এইটা আমরা এখন একটু এক্সাম্পল দেখি। আমরা কিন্তু দিয়েছিলাম যে একো করছিলাম, তাই না। এই যে ট্রু যদি এইভাবে দেয় তাহলে কি আমাদের কেউ দেখাবে, এইভাবে দেখি আমাদের কেউ দেখায় কিনা, কি দেখাচ্ছে 1, তার কারণ কি, ট্রুটা মূলত আমাদের 1 রিটার্ন করে, তাই না। বাট আমরা যদি এখানে এখন ফলস দেই তাহলে আমাদের কি হবে। তো তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যদি আমরা ট্রু লিখলাম, ওইখানে লিখলাম কি ট্রু, বাট আমাদের দেখাচ্ছে কি 1, কারণ আমাদের ট্রুটা রিপ্রেজেন্ট করে 1 কে, বুলিয়ানের হিসাবে যে 0 এবং 1 দুইটা, তাই না, বাইনারিতে। তো যাই হোক, তো তাহলে আমরা এখানে যদি একইভাবে ফলস লিখি, ফলস, সেই ক্ষেত্রে আমাদের কি দেখাবে, 0 দেখাবে, কিন্তু 0টা দেখায় না। হ্যাঁ, এটা মূলত কাজ করে 0 হিসাবে, কিন্তু এটা আমাদের ও প্রদর্শন করাইতে পারে না, 0টা দেখাইতে পারে না। তো তাহলে আমরা মূলত দেখতে পারলাম, তো তাহলে আমরা কি দেখতে পারলাম, যে আমরা ট্রু এবং ফলসটা মূলত আমাদের বুলিয়ান ডেটা টাইপ। তো এই বুলিয়ান ডেটা টাইপে অনেক কাজ আছে। এটা মূলত আমরা আউটপুট কখন ইউজ করবো, যখন কন্ডিশন নিয়ে কাজ করব। যে আমাদের যদি ট্রু হয় তাহলে আমরা একটা আউটপুট দেখাবো, যদি ফলস হয় সেই ক্ষেত্রে আরেকটা কাজ দেখাবো। ওই ক্ষেত্রে আমাদের তখন কিন্তু অবশ্যই কন্ডিশনের মধ্যে সবসময় বুলিয়ান ডেটা টাইপের কাজ করাইতে হয়। যদি আপনি যে কোনো কন্ডিশনের ভিতরে আপনি বুলিয়ান ডেটা টাইপ ছাড়া অন্য কোনো ডেটা টাইপ ওইখানে কাজ করবে না, মূলত যেটাই দেবেন ও বুলিয়ান হিসাবেই তখন নিবে। তো তাহলে আমরা কি দেখতে পেলাম, ইন্টিজার দেখতে পেলাম, বুলিয়ান দেখতে পেলাম, এবং আমাদের যেটা হলো স্ট্রিং, এই ধরনের দেখতে পারছি, তাই না। আচ্ছা, তো আর আমাদের আবার কি আছে, এবার আমাদের কিছু আছে হলো বিট ওয়াইজ অপারেটর আছে। আচ্ছা, অপারেটরগুলোর হিসাব আছে। তো মূলত আমাদের সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় সেইগুলোর মধ্যে আমাদের এই রকম ইন্টিজার গেল বা স্ট্রিং গেল আর বুলিয়ান, এই 3টা টাইপ আমরা খুব বেশি ইউজ করি। এই 3টা টাইপ আমাদের খুব বেশি ব্যবহার করা হয়। তো এর বাদেও হয়তো কিছু আছে, আমার এখন এই এক্সাক্ট এখন খেয়াল আছে না, যখন মনে হবে তখন আমি দেখাবো। তো যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নিই। তো আচ্ছা, আমরা এবার কিছু সময় আগে বললাম না যে আমাদের যে কন্ডিশন, যে ট্রু যদি হয় তাহলে একটা কাজ করবে বা ফলস হইলে আরেকটা কাজ করবে। তো আমি কন্ডিশন মূলত কি, তাই না। তো এইটা আমাদের আসলে কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আমরা একটু আগে দেখলাম কি, যেটা ডেটা স্ট্রাকচার বা ডেটা টাইপ, যে ডেটা টাইপটা কি। তো ডেটা টাইপের মধ্যে কন্ট্রোল স্ট্রাকচারের সাথে আবার ডেটা টাইপে আবার একটা মিল আছে। যেমন আমরা অ্যারে নাম শুনছেন, অ্যারেটা কিন্তু একই ক্ষেত্রে এটা একটা কন্ট্রোল ডেটা স্ট্রাকচার, আবার ওইটা একটা ডেটা টাইপ। যে আমি বললাম না ডেটা টাইপ কিছু আছে, অ্যারেও কিন্তু এটা একটা ডেটা টাইপ, বাট ওইটা উদাহরণ আমি এখন দিলে আপনারা বুঝতে পারেন না, এই জন্য বলছি না। আবার আরেকটা ডেটা টাইপ আছে কি, যেটা হলো আপনার কমপ্লেক্স ডেটা টাইপ। তো এর মধ্যে আছে অবজেক্ট এক ধরনের কমপ্লেক্স ডেটা টাইপ। তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো, কারণ এইগুলোর কাজ খুব একটা বেশি নাই। আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে 3টা, সেটা আমরা দেখছি অলরেডি। তো তাহলে আমরা এখন দেখব কন্ট্রোল স্ট্রাকচারের কিছু কাজ। কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে কি আছে, কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আছে আমাদের কন্ডিশনাল মূলক, যেমন ইফ এলস, বা আমাদের কি আছে যে লুপিংয়ের ব্যাপারগুলা দেখা যাচ্ছে আপনার হোয়াইল, ফর বা ফর ইস, তাই না, ডু হোয়াইল, এই ধরনের যে কাজগুলো এগুলো মূলত কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে পড়ে। তো তারপর আমাদের আছে সুইচ কেস আছে, বা এই ধরনের আমাদের যে কাজগুলো আছে এগুলো সবগুলো কিসের মধ্যে পড়বে, কন্ট্রোল স্ট্রাকচার। কন্ট্রোল স্ট্রাকচার অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট।
পিএইচপির ক্ষেত্রে, কারণ মূলত এই কাজটা সব সময় প্রত্যেকটা জায়গাটাই ইউজ করতে হবে। আপনি সে জাভা স্ক্রিপ্টে করেন বা পিএইচপিতে করেন, জাভাতে করেন, যেই ল্যাঙ্গুয়েজেই করেন, আপনার কন্ট্রোল স্ট্রাকচার ডেটা টাইপ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই আছে এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একই রকম, কোনো সেন্স নাই। আপনি জাভা স্ক্রিপ্টেও করবেন কন্ট্রোল স্ট্রাকচার সেম, শুধুমাত্র কিছু সিনট্যাক্সে উলটপালট থাকে, এছাড়া কিন্তু কোনো উলটপালট থাকে না। আপনারা তো জাভা স্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডও কমপ্লিট করেন, জাভা স্ক্রিপ্টে কন্ট্রোল স্ট্রাকচার করছেন না, মূলত করছেন না? ওইখানেও যেভাবে ইপিএস লিখতে হয় এইখানেও ঠিক একইভাবে লিখতে হয়। তো আমরা তাহলে একটু কন্ট্রোল স্ট্রাকচার দেখে আসি। কন্ট্রোল স্ট্রাকচারের সব থেকে বেশি বহুল প্রচলিত যে কিওয়ার্ডটা একটা আছে সেটা কি? ইফ কিওয়ার্ড আছে, তার মানে কি যদি। আমরা কিন্তু বাঙালিরা যদি কথাটা খুব বেশি ইউজ করি অন্যদের তুলনায়, তাই না? কারণ আমরা ডিপেন্ডেন্সিটা একটু বেশি, যে যদি আমার ওইটা হয়, যদি আমার অমুক হয়, একটা কাজ শুরু করবো, যদি আমার লস হয়, এই হিসাবগুলো কিন্তু বেশি উপরে আসে, তাই না? আর যদি তা না হয় তাহলে আমাদের কি হবে, তাই না? যদি আমাদের লাভ হয় তাহলে তো আমরা হয়ে গেলাম কোটিপতি, আর যদি লস যায় তাহলে তো ফকির, তাই না? তো ঠিক একই রকমভাবে কি আমাদের ইফ যদি আমাদের হয়, আর তারপর এলস যদি তা না হয় তাহলে কি হবে? আমাদের এখানে কয়টা আছে, কয়টা জায়গা আছে? দুইটা জায়গা, তাই না? একটা যদি হয় আর একটা যদি না হয়। তো কিন্তু তাহলে আমাদের এই জায়গাটার আসার আগে, এই কন্ডিশনগুলো আসার আগে আমাদের বা এর সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত আছে, সেটা হলো কি আমাদের হলো মূলত যেটা হলো অপারেটর। কারণ আমরা কন্ডিশন নিয়ে কাজ করতে যাব তখন অবশ্যই আমাদের অপারেটর লাগবে। কারণ আমি বললাম না যে বুলিয়ান, কারণ বুলিয়ানটা তো আমাদের এখানে দেখাই দিতে হবে, তাই না? তো সুতরাং এই কন্ট্রোল স্ট্রাকচারের সাথে আবার আরেকটা জিনিসের মিল আছে, সেটা কি? সেটা হলো আমাদের অপারেটর। তো অপারেটর মূলত কি সেটা কি বুঝছেন? আচ্ছা যাই হোক, অপারেটরটা মূলত কি আমি একটু বলি। অপারেটর, অপারেন্ট, হ্যাঁ, এই দুইটা জিনিস আছে, অপারেটর এবং অপারেন্ট। আচ্ছা, তো অপারেটর কি? মনে করেন যে আপনার যে আমি করব, কি বলে, যে অপারেশন করব, সাপোজ অপারেশনের যদি হিসাবে আসি, ডক্টর কি অপারেশন করে না? কাকে অপারেশন করে? পেশেন্টকে, তাই না? তো এইখানে দুইটা পার্ট আছে, কি একজন অপারেশন করতেছে, একজন অপারেশন হচ্ছে, মানে একজনের করতেছে। তো এইখানে যে অপারেশন করে সে মূলত অপারেটর, তার মানে এখানে ডক্টর কি? অপারেটর। আর পেশেন্টটা কি হচ্ছে? অপারেন্ট। যাকে অপারেশন করতে সে হলো অপারেন্ট। তো এইখানে আবার আমাদের কয়েকটা জিনিস উঠে আসে, যেই অপারেটরটা বা অপারেটর, এটা আবার কয়েকটা ক্লাসের আছে। যেমন একটা আছে হলো আমাদের কি ইউনারি অপারেটর, একটা আছে বাইনারি অপারেটর, একটা আছে টার্নারি অপারেটর। তো ইউনারি, বাইনারি বা টার্নারি এটার সাথে কিন্তু মিল আছে। ইউনারি বলতে কি বুঝি? সিঙ্গেল, এক, তাই না? যেটা মূলত একটার সাথেই কাজ করবে, যে অপারেটরগুলো শুধুমাত্র একজনের সাথে কাজ করে সেটা হলো কি ইউনারি অপারেটর। আর যে অপারেটর আমাদের দুইটা অপারেন্ট থাকে সেটা আমরা বলবো বাইনারি অপারেটর। আর যদি আমাদের তিনটা অপারেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা বলবো টার্নারি অপারেটর। আচ্ছা, তো অপারেটরগুলো আমরা এই জিনিসগুলো আপনাদের কিন্তু থিওরিক্যাল, এইগুলো যে খুব মনে রাখতেই হবে তার কোনো মানে নেই, এগুলো আপনি ভুলে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আপনার অপারেটর নামগুলো যখন আসবো, যে ভিতরে যে কাজগুলো স্ট্রাকচার, ওইগুলো কিন্তু ভুলে গেলে হবে না। কারণ আপনাকে কেউ শুনবে না যে বাইনারি অপারেটর বা টার্নারি অপারেটরের কাজ কি বা এটা কি, কিন্তু আপনার এই কাজগুলো মনে রাখতে হবে, যে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে বা কাজগুলো কীভাবে করে। আচ্ছা, তো তাহলে আমরা কি বাইনারি অপারেটর, ফার্স্টে আমরা ইউনারি অপারেটরের বিষয়টা চলে আসি। যেহেতু ইউনারি অপারেটর খুব কম আছে, মাত্র দুইটা বা আপনারা চারটাও বলতে পারেন। তো সেইটা কি আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের নাম শুনছেন? ইনক্রিমেন্ট যে কি আমাদের বৃদ্ধি করা, আর এটা কি ডিক্রিমেন্ট হলো আমাদের কমাই নিয়ে আসা, মানে আমাদের কি ডিক্রিজ করা। তো ইনক্রিজ আর ডিক্রিজ এই দুইটা মূলত আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এই দুইটা অপারেটর আছে যেটা মূলত আমাদের কি ইউনারি অপারেটর। এইটা শুধুমাত্র একটা অপারেন্টের সাথেই কাজ করে, তার মানে কি এর কাজ হবে শুধুমাত্র একটা অপারেন্টের সাথে, দুইটা পক্ষ থাকবে না, শুধু একটা পক্ষ থাকবে। যেমন আপনি কি অ্যাক্সিডেন্ট করা না, অ্যাক্সিডেন্ট কিন্তু কয়েকভাবে করা যায়। এটা কি মুখোমুখি সংঘর্ষ, এখানে কয়টা জিনিস থাকছে? দুইটা, একটা বাস, একটা মোটরসাইকেল। বাট সে যদি মোটরসাইকেল সাইডে স্লিপ খেয়ে পড়ে যায়, সেখানে কারো দোষ আছে? ওই নিজের থেকে পড়ে যাচ্ছে, তাই না? ও কিন্তু কারোর সাথে অ্যাক্সিডেন্ট করতে না, তার মানে কি ও কিন্তু ইউনারি, ও নিজেই কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছে, কারোর সাথে না। আর যখন কারোর সাথে মারতে তখন কিন্তু দুইটা পক্ষ থাকে, সেক্ষেত্রে আমাদের বাইনারি হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এখন আসি ইউনারি অপারেটরের এক্সাম্পল হিসাবে। সেটা কি আমরা মনে করেন যে দিলাম একো মনে করেন যে দিলাম যে আচ্ছা, কিন্তু এই এক্সাম্পলটা দেখাইতে হলে আবার আরেকটা জিনিস একটু দেখাইতে হবে, সেটা হলো আপনার ভেরিয়েবল সম্পর্কে জাস্ট এমনি একটা
একটা তো ধারণা দিচ্ছি তাই না, জাস্ট বলছি কি জিনিস, কিন্তু সেটা আমাদের কি একটা স্ট্রাকচার আছে ভেরিয়েবলের, সেটা হলো আমরা ডলার সাইন দিয়ে শুরু করতে হবে অবশ্যই। আমরা ডলার সাইন যখনই পিএসসি পাবে তখন বুঝতে হবে কি এটা একটা ভেরিয়েবল, আর ডলার সাইন না বাদে যদি আমরা যখন দিয়ে দিয়েছিলাম সেটা কি হয়েছিল, কনস্ট্যান্ট হয়েছিল তাই না? ঠিক এইটাই যদি ফার্স্টে আমরা আবার কি দিয়ে দিই, ডলার সাইন দিয়ে দিই, তখন এটা কি হয়ে যাবে, এটা ভেরিয়েবল হয়ে যাবে। জাভা স্ক্রিপ্টের সময় যেমন কি লিখতে হয়, আপনার ভার দিতে হয় না, ভার দিয়ে করতে হয়, কিন্তু আবার ভার বাদেও কিন্তু ডাইরেক্ট লেখা যায়, যেটা হলো গ্লোবাল হয়, আর ভার দিয়ে দিলে ওইটা কি হয়ে যায়, লোকাল হয়। তো মানে আপনার ভেরিয়েবল স্কোপিং এর আবার ব্যাপার থাকে, তো স্কোপিং জিনিসগুলোও দেখানো হবে, তবে এখনই দেখাইলে আপনার ক্যাচ করতে পারবেন না বিষয়টা, সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো তাহলে আমরা কি করব, ডলার সাইন দিলাম মানে কি এটা একটা ভেরিয়েবল হলো। তো ভেরিয়েবল সাপোজ এক্স, এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে, এক্স ওয়াই জেড যা হোক এটা একটা ভেরিয়েবল, বাট আমি এটা কি করলাম, একটা ড্যাশ দিলাম, দিস ইজ নট ভেরিয়েবল। কারণ কি, ভেরিয়েবলের একটা শর্ত আছে, শর্তটা কি, ভেরিয়েবলের প্রথম অক্ষর প্রথমটা কোনো সময়ই ড্যাশ হইতে পারবে না, কোনো সময় কি হইতে পারে, ড্যাশ দিতে পারবো না। তারপর কি দিতে পারবো, কোনো সময় নিউমেরিক দিয়ে শুরু হইতে পারবে না, নিউমেরিক দিয়ে দিতে পারবো না, কোনো স্পেশাল সিম্বল ইউজ করা যাবে না, হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র কি ইউজ করা যাবে, আন্ডারস্কোর ইউজ করা যাবে, আন্ডারস্কোর ইউজ করা যাবে, এ টু জেড ইউজ করা যাবে, স্মল লেটার অ্যান্ড ডাবল লেটার দুইটা ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। আর কি ইউজ করা যাবে, এর মাঝখানে ইচ্ছা করলে আমরা নিউমেরিক ইউজ করতে পারবো। অবশ্য প্রথম অক্ষরটা আমাদের কি হতে হবে, হয় আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, অথবা এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অক্ষর দিয়ে শুরু করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ভেরিয়েবল হিসেবে অ্যাকসেপ্টেড হবে না। তো তাহলে আমরা কি করলাম, বুঝতে পারলাম এটা কি, এটা কি একটা ভেরিয়েবল, আচ্ছা এটা কি একটা ভেরিয়েবল, আচ্ছা তো আমরা এইটা যদি এটা কি একটা ভেরিয়েবল, ড্যাশ কোনো সময় আমাদের অ্যাকসেপ্ট হবে না, ড্যাশ দেওয়া মানে কি ওইটা বাদ। তো তার মানে আমরা বুঝতে পারলাম, আচ্ছা যদি আমরা এটা দেই, এটা কি একটা ভেরিয়েবল, ভেরিয়েবল না, বাট এটা কি একটা ভেরিয়েবল, এটা কিন্তু ভেরিয়েবল, বাট কারণ কি প্রথমটা কিন্তু ও এবং তারপরটা জিরো। তো তাহলে আমরা তো বুঝতে পারতেছি যে ভেরিয়েবলটা কি রকম জিনিস, আর ভেরিয়েবল কাজটা কি সেটাও আমরা বুঝতে পারছি তাই না। আমরা যখন ম্যাথমেটিক্সে কাজ করছি, যে মনে করি এক্স ইকুয়াল 1, মনে করি না, এরকম করছিলাম না, বা দেখা যাচ্ছে এরকম কিন্তু দেওয়া থাকতো তাই না, যে গিভেন এত ইকুয়াল এত, এরকমভাবে কিন্তু আমরা ফার্স্টে ম্যাথমেটিক্সে করছি। তো এবং ওইটার সাথে কি প্রত্যেকটা ক্যালকুলেশন করে করে অবশ্যই একটা মান বের হইতো তাই না। তো ঠিক একইভাবে আমরা কি করব, সাপোজ আমরা এক্সই ধরলাম সেই ম্যাথমেটিক্স অনুযায়ী, এক্স ইকুয়াল কত, 0, আমরা কি ধরলাম, এক্স ইকুয়াল 0, ঠিক আছে। তো তার মানে এক্স কিন্তু একটা কন্টেইনার, ভেরিয়েবলটা এক ধরনের কন্টেইনার যেখানে আপনার যে কোনো ধরনের ডেটা টাইপ ও ধারণ করতে পারে। এইখানে কিন্তু কি 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 মানে ইউজ রাখতে পারবে, সেটা হলো এক ধরনের ডাটা রাখতে পারবে, যে কোনো ধরনের ডাটাই রাখতে পারে। ভেরিয়েবলটা অনেক স্ট্রং একটা পাওয়ার, যে ও যে কোনো ধরনের টাইপই রাখতে পারে, ওর মধ্যে জমা রাখতে পারে পিএইচপির ক্ষেত্রে। যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে কিন্তু অনেক লিমিটেশন আছে, যে ফার্স্ট আমাদের ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দেওয়া লাগে, কিন্তু এখানে একই ভেরিয়েবলের মধ্যে আপনি যে কোনো ডেটা টাইপ রাখতে পারবেন। হ্যাঁ ও আচ্ছা, তো এটা হলো আমাদের যে পিএইচপি ভেরিয়েবলটা একটা একই সেম ভেরিয়েবলের মধ্যে যে কোনো ধরনের ডেটা টাইপ রাখা যায়। অনেকগুলো ডেটা টাইপ আপনি একসাথেও রাখতে পারবেন, বাট ওইটা তখন একটাই হয়ে যাবে ডেটা টাইপ। যেমন আপনারা যদি জাভাতে করেন বা অন্য ক্ষেত্রে করেন, যদি আমি এটা রাখতে চাইতাম অবশ্যই কিন্তু আমাদের এর ডেটা টাইপটা উল্লেখ করে দেওয়া লাগতো, ইন্টিজার বলে দেওয়া লাগতো যে এটা ইন্টিজার, বাট পিএইচপিতে এই সুবিধাটা নাই। এটা সুবিধাও বলতে পারেন যে সুবিধাটা নাই, বা আবার বলতে পারেন যে এটা একদিক দিয়ে সুবিধা। সেটা কি, আপনার কোডিং করার ক্ষেত্রে অনেক আপনি পাবেন, স্বাধীনতা পাবেন, যে আপনার বাইন্ডিং থাকবে না। আর একদিক দিয়ে অসুবিধা কি, এইটা হলো আপনার কম্পেয়ার বা ক্যালকুলেশনের ক্ষেত্রে তখন আবার একটা ঝামেলা সৃষ্টি করে, কারণ ডেটাগুলোকে তখন স্যানিটাইজ করে নিতে হয়, এই একটা ব্যাপার। আচ্ছা তো যাই হোক, তো তাহলে আমরা এক্স ইকুয়াল 0 রাখলাম, তাহলে আমাদের এক্স এর মান কত, 0। আমরা কিছু সময় আগে একটা জিনিস দেখছিলাম, একটা কিওয়ার্ড, যেটা হলো যে কোনো জিনিস প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ হয় বা ডিসপ্লে করার ক্ষেত্রে, সেটা কি, একো। স্পেলিংটা কি ছিল, ওকে গুড, একো। তো একোর পর আমরা কি দিয়েছিলাম, আমরা কোনো একটা স্ট্রিং বা যে কোনো একটা ডেটা টাইপ দিয়েছিলাম, সেটা ডিসপ্লে করানোর ক্ষেত্রে তাই না। তো এই ক্ষেত্রে আমরা এখন ভেরিয়েবলটা দিলেও কিন্তু হবে, ভেরিয়েবলটা দিলে হবে না, কারণ ভেরিয়েবলটা কিন্তু মূলত ওই ডেটাটাই কন্টেইন করতেছে তাই না। সুতরাং আমরা যদি এখানে ভেরিয়েবল এক্স দিই তাহলে কি কাজ করবে না, তাহলে কত দেখাবে, 0 দেখাবে না। ওকে, তো আমরা দেখি আসলে আমাদের 0টা দেখাই কিনা, দেখাচ্ছে 0 দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব, বললাম না যে আমরা ইউনারি অপারেটর কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট
এইবার আমরা সেই জায়গাটায় আসতে পারবো। হ্যাঁ, সেইটা হলো কি আমাদের কিন্তু দেখেন এখানে একটা অপারেন্ট একটা ভেরিয়েবল আছে, জাস্ট এর পরে যদি আমরা একটা ডাবল প্লাস দিই, এই ডাবল প্লাস মূলত এটা কি একটা ইউনারি অপারেটর। আচ্ছা, আর ইউনারি অপারেটর মূলত কতগুলো আছে? দুইটা, একটা প্লাস প্লাস এবং একটা কি মাইনাস মাইনাস। এই দুই ধরনের আপনার অপারেটর আছে, কিন্তু এই দুইটা আবার দুই টাইপের আছে, একটা প্রি ইনক্রিমেন্ট আছে, একটা পোস্ট ইনক্রিমেন্ট আছে, একটা প্রি ডিক্রিমেন্ট আছে, একটা পোস্ট ডিক্রিমেন্ট আছে। তো এই যেগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, তো তাহলে আমরা কি দেখলাম যে এক্স একটা ভেরিয়েবল এবং এটা কি করলাম জাস্ট প্লাস প্লাস দিলাম, এটা কিন্তু কি অপারেটর। প্রথম এই যে পরে যে দুই অক্ষর, এই দুই অক্ষর কি অপারেটর, আর তার পাশে এই দুইটা কি, এই দুইটা মিলে একটা ভেরিয়েবল। এখানে কিন্তু একটাই পক্ষ আছে, সেটা কি শুধুমাত্র এক্স, যে ভেরিয়েবলটা এইটাই। এর সাথে আমরা কি করতেছি জাস্ট আমরা প্লাস প্লাস করতেছি, এবং প্লাস প্লাস করা মানে কি একটা স্টেটমেন্ট কিন্তু ক্লোজ করে দিতে হবে, তাহলে সেমিকোলনটা দিতে হবে। এখন যদি আমরা সেম একইভাবে আবার একোটা দেই এক্স, তাহলে আমাদের কি দেখাবে এখন? এই এই যে প্লাস প্লাস এইটা কাজ হলো ওর মানটাকে ইনক্রিমেন্ট করে, এক ইনক্রিমেন্ট করে। হ্যাঁ, তাহলে আমাদের কত দেখাবে এখন? হ্যাঁ, প্রথমে দেখাবে কিন্তু 0, তারপরে এবার দেখাবে 1। তো আমরা দেখি আসলে আমাদের তাই দেখায় কিনা। 0 প্রথমে দেখেছে এবং তারপরে 1 দেখেছে। এবং আপনারা জানেন যে আপনার এই কি বলে HTML এ কিন্তু হোয়াইট স্পেস কাউন্ট করে না, তাই না? আপনি একটা উপরে লেখেন আর একটা নিচে লেখেন, মাঝখানে যদি 1000 হোয়াইট স্পেস দিলে ওইটা কাউন্ট করবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা ইচ্ছা করলে এখানে ব্রেক দিয়ে দিতে পারি আলাদা করার ক্ষেত্রে, বা আমরা এইরকম রাখতে পারি, সমস্যা নেই। তো আমরা তো বুঝতে পারতেছি, আমরা উপরটা মনে করেন যে কী করে রাখলাম, কমেন্ট করে রাখলাম। CSS যেরকম কমেন্ট করা হয় PHP-তেও সেম একইভাবে কমেন্ট করা হয়, কোনো পরিবর্তন হয়। জাভাস্ক্রিপ্টে যেরকম করা হয় সেটা একই রকমভাবে কমেন্ট। সেটা হলো সিঙ্গেল কমেন্টিং এরকমভাবে, আর মাল্টিপল কমেন্টিং করতে হলে কি করতে হবে? এর মধ্যে একটা স্টার দিতে হবে এবং লাস্টে একটা স্টার দিয়ে দিতে হবে। এটা হলো মাল্টি লাইন কমেন্টিংয়ের জন্য, আর সিঙ্গেল লাইন কমেন্টিং জাস্ট ডাবল। ওকে, তো যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ইনক্রিমেন্ট কীভাবে কাজ করে। এখন কিন্তু 1 দেখাচ্ছে। তো তাহলে আমরা দেখতে পারলাম যে কি আমরা ইউনারি অপারেটর একটা দেখতে পাচ্ছি, যেটা হলো ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটরের কাজটা এটা। এইবার ডিক্রিমেন্টের কাজটা কি? ডিক্রিমেন্টের কাজ হলো মাইনাস, জাস্ট এই প্লাস প্লাসের জায়গায় যদি আমরা মাইনাস মাইনাস দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে? ওর ভ্যালুটা 1 কমায় ফেলবে। তো তাহলে এখন কত দেখাবে আমাদের? -1। কারণ 0 ছিল, 0 থেকে 1 মাইনাস -1 দেখাচ্ছে। তো তাহলে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের মূলত কাজ এটা। আর যে পোস্ট ইনক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্টের কাজ কি, সেটা আমরা এখন দেখাইলে একটু গোলায় ফেলবেন, সেটা আরও একটু পরে দেখাইতে হবে। যেই সময় ওই সময়টা গেলে তখন আপনারা বুঝতে পারবেন মূলত এটার কাজটা কী। তো এখন জাস্ট তাহলে আমরা বুঝতে পারলাম ইউনারি অপারেটরের কাজ কিন্তু শেষ। এখন কি আসবে? বাইনারি অপারেটর। ঠিক আছে, বাইনারি অপারেটর। তো বাইনারি অপারেটরের সময় কি হচ্ছে? কয়টা অপারেন্ট থাকতেছে? দুইটা অপারেন্ট। তার মানে কি আমার দুইটা পক্ষ থাকবে, মাঝখানে একজন সমন্বয়কারী থাকবে, তাই না? তো যেমন এটা কি রকম, যেমন যাদের একজনের জমি দখল হয়েছে আর একজন জমি দখল করছে, মাঝখানে কি? মাঝখানে উকিল। উকিল মাঝখানে টাকা খাবে না? দুইজনের কি? দুইজনের কাছ থেকে টাকা খেয়ে মাঝখানে বড় হচ্ছে, তাই তো? আচ্ছা, যাই হোক, তো জিনিসটা এরকম অনেকটা, যে এখানে দুইটা পক্ষ থাকতে হবে। দুইটা পক্ষ ছাড়া কিন্তু এটা বাইনারি কাজ হবে না। তো সেই ক্ষেত্রে কি আমি মনে করেন যে একটা যোগ করব, তাই না? আমাদের কিন্তু কি ছিল যে এক যোগ করলাম না, কিন্তু ও কিন্তু নিজেদের করে ফেলছিল। বাট আমরা একের পরিবর্তে যদি 2 প্রয়োজন হয় বা 10 প্রয়োজন হয়, মনে করেন আমার যে ভ্যালু আছে তার সাথে আমি 100 যোগ করব, তাহলে এটা কয়টা পক্ষ? একটা ভ্যালু আছে এবং একটা 100, এই দুইটা যোগ করে কত হয় সেটা দেখতে তো হবে না। তো তাহলে আমরা কি করব? মনে করেন যে এই আমাদের আছে এক্স, এর মান কত? -1 বর্তমানে। আপনারা এর সাথে আরও 10 মাইনাস করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা মনে করেন একো এই জায়গায় দিয়ে দিলাম x - 10। একক কি করলাম? x - 10। যদিও এটা আমাদের এইরকমভাবে লেখা উচিত না, আমাদের মনোভাবে লেখা উচিত, জাস্ট আমরা দেখানোর ক্ষেত্রে। তাহলে এখানে এই যে মাইনাস, এইটা কি? এইটা একটা বাইনারি অপারেটর। মাইনাস, তো মাইনাসের মতো কতগুলো জিনিস আছে? মাইনাস, প্লাস, তারপর কি আছে আপনার ইকুয়াল আছে একটা, তারপর কি আছে? হ্যাঁ, আমাদের মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, তারপর আমাদের একটা আছে হলো যে মড, মানে সেটা হলো ভাগশেষ আছে। তারপর আমাদের কি আছে? আমাদের এরকম আরো অনেক আছে, যেমন হলো একইভাবে অপারেটর কিন্তু আবার কয়েকটা টাইপের থাকে। আমরা কিন্তু এগুলো করতেছি অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? এটা কয়েকটা টাইপ আছে, যেমন এই বাইনারি অপারেটরের মধ্যে আবার কয়েক ধরনের আছে, যে একটা কি অ্যারিথমেটিক আছে, একগুলো আছে লজিক্যাল,
আর যেগুলো আমাদের মূলত কম্পারিজন অপারেটর, যে কম্পেয়ার করে। তো যাই হোক অনেকগুলোই আছে, আমরা এক একভাবে এখন অ্যারিথমেটিকগুলো দেখতেছি। এরকমভাবে প্লাস মাইনাস যোগ বিয়োগ, প্লাস মাইনাস গুণ ভাগ আর হলো মডাস মড, এই কয়টা আমরা করতে পারবো আর কি, মডুলাস আর কি, মডুলাস। তো তাহলে আমরা এইটা মাইনাসে দেখতে পারলাম। এখন আমাদের কত আউটপুট হওয়া উচিত? -11 হওয়া উচিত না? দেখি আমাদের কত দেখায়, -11 দেখাচ্ছে, দেখাচ্ছে। তো আমরা যদি এবার এখানে প্লাস দিয়ে দিই তাহলে আমাদের কত দেখাবে? তাই 9 দেখাবে না? 1 প্লাস 10 তার মানে কত? 9। তো ঠিক একইভাবে যদি আমরা এখন এখানে কি করি, যদি গুণ দিয়ে দেই তাহলে কত দেখাবে? -10 দেখাবে, কারণ কি -1 এর সাথে যে 10 গুণ করা হয় তাহলে -10 হয়, -10। তো এইখানে যদি আমরা কি করি, -1 কে যদি 10 ভাগ করি তাহলেও কি একটা জিনিস দেখাবে, তাই না? সেটা -0.1 মতো এরকম আসবে, তাই না? তো দেখি -0.1। তো তার মানে আমরা বুঝতে পারতেছি, তাই না? এইবার আমরা কি করব, সাপোজ এইটার আমরা একটা ভ্যালু আবার নতুনকে অ্যাসাইন করে দিই, কারণ আমরা ভেরিয়েবল নিয়ে এই জন্য যে ভেরিয়েবল মান কিন্তু ইচ্ছা মতো যখন তখন আমরা অ্যাসাইন করতে পারি। এইখানে দেখেন কি দিলাম, ইকুয়াল দিলাম। ইকুয়ালের কি আগে একটা জিনিস আছে, পরে কি আরেকটা জিনিস দিচ্ছি না? এইটাও কিন্তু একটা অপারেটর, এটাও কি আমাদের, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। এইগুলো আমরা যেগুলো দিচ্ছিলাম নিচে এগুলো অ্যারিথমেটিক অপারেটর, আর এইগুলো হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো অ্যাসাইন করে। তো আমি এক্স ইকুয়াল কত দিচ্ছি, যে 5 দিচ্ছি, আমাদের কি এটা আমরা অ্যাসাইন করে দিলাম, এটাও কিন্তু এক ধরনের অপারেটর, বাইনারি অপারেটর, ঠিক আছে? তো তাহলে এইবার এক্স ইকুয়াল আমাদের কত আছে? 5। এর মাঝখানে আমরা কি দেবো? মডুলাস। মডুলাসটা মূলত কি রকম জানেন? সেটা হলো আমাদের পার্সেন্ট চিহ্ন। এইটা হলো রিটার্ন করে ভাগশেষ। যদি আমরা 5কে 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকে বলেন তো? কত থাকে? 5কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? কত থাকে? 5কে যদি 10 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে? এখানে 5 দেখাবে। এখন পর্যন্ত সঠিক অ্যান্সার পাই নাই। 10 কেউ বলছেন? 10 হবে। কারণ কি শুনবেন, কারণ আপনার রিয়েল ভাবে 5কে 10 দ্বারা ভাগ করা যাবে না, একবারও যাবে না। কতবার যাবে? 0 বার যাবে। আর 0 বার গেলে কতটুকু ভাগ ফাঁকা থাকে? 10 ফাঁকা থাকে, এই জন্য। তো যাই হোক আমাদের এটার অ্যান্সারটা আসবে কত? 10 আসবে। কি আসে? কাকে ভাগ দিচ্ছি? 5কে 10 দিয়ে ভাগ দিচ্ছি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 5কে আমরা 10 দিয়ে ভাগ দিচ্ছি। আচ্ছা আমরা এটাকে আরো একটু কমপ্লেক্স না করে একটু ইজি করি, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। 55 দেই, তাহলে আমাদের কত থাকবে? 5 থাকবে না? তার কারণটা কি? কারণ আমাদের যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল থাকতেছে কত? 5 থাকতেছে ভাগফল, এবং আমাদের ভাগশেষ থাকতেছে তখন 5। তো সেইটা না দিয়ে আমরা 7 দিই, তাহলে আমাদের কত থাকবে? ভাগশেষ যেটা একটা অবশিষ্ট সেইটা। তো আমরা তাহলে ঠিক একইভাবে যদি আমরা 50 দিই তাহলে আমাদের কত থাকা উচিত? 0 থাকা উচিত না, কারণ আমাদের এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে না, সম্পূর্ণ কিন্তু ভাগফলের মধ্যে চলে যাচ্ছে 0। আর একইভাবে যদি আমরা এখানে ভাগ দিই তাহলে আমাদের কত অ্যান্সার আসবে? তাহলে আমাদের 5 আসবে, কারণ 5 বার যাবে, 5 বার যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা এর আগে যখন হলো কি, আমি 5কে 10 ভাগ দিলাম, বাট আমার মেন অংশটা কত ছিল? মেন অংশটা ছিল 5। আমি তো 10-এর সাথে হিসাব করতেছি, কারণ আমার মেন জিনিসই তো 5। আমি 5-এর বেশি তো দেখাইতে পারবো না। আমার যেটা দ্বারা বিভাজ্য, যেটা দ্বারা হচ্ছে সেটা তো আলাদা বিষয়, ভাজ্য কোনটা সেটা দেখতে হবে, তাই না? সেটা ভাজ্যতে বেশি তো আর আমাদের কোনো সময় অ্যান্সার আসতে পারবে না। ওকে, যাই হোক। তো তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমাদের মডুলাস এবং আমাদের ডিভাইডারের কাজটা কি আমরা সেটা বুঝতে পারলাম। তাহলে আমাদের কিন্তু যোগ বিয়োগ ভাগ গুণ প্রত্যেকটা কাজ হয়ে গেল, তাই না? গুণটা দেখাইছি না? গুণ কি দিয়ে করতে হয়? কি চিহ্ন? হ্যাঁ, স্টারিক, ওই চিহ্ন দিয়ে করতে হয়। তো তাহলে আমাদের যোগ বিয়োগ ভাগ গুণ এবং মডুলাস এই তিনটা, এই কয়টা গেল কিসের হিসাবে? অ্যারিথমেটিক অপারেটর। আর একটা দেখছি কি ইকুয়াল, এটা দেওয়া কি? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করার ক্ষেত্রে। আর এইগুলো কি ছিল? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ছিল, তাই না? প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। আচ্ছা, আমি জাস্ট এমনি এক্সাম্পল হিসেবে রেখে দিই। ওকে, তো তাহলে আমরা এই জিনিসগুলো মোটামুটি একটু বুঝতে পারলাম।
এইবার আমরা কি বললাম যে আমাদের কিন্তু আরো অনেক ধরনের অপারেটর আছে, যেগুলো কি আমাদের কম্প্যারিজন অপারেটর, কম্পেয়ার, যে দেখা যাচ্ছে ওর থেকে ও বড়, সাপোজ এক্স এর থেকে ওয়াই বড় না ছোট, এক্স এর থেকে ওয়াই দেখা যাচ্ছে পাতলা না চিকন, সাপোজ ফর এক্সাম্পল। তো দেখা যাচ্ছে আমার কি এইটার থেকে এইটা শক্ত না নরম, এই যে কম্পেয়ারগুলো, এগুলো তো রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বলতেছি। তো যেটা এরকম হিসাব থাকে না যে আমার একটা মোবাইলতে এই মোবাইল এইটা ভালো না ওইটা ভালো, তাই না, কোনটা খারাপ কোনটা ভালো, এই যে জিনিসগুলা এইগুলা কিন্তু কি কম্পেয়ার করা হয়। আর কম্পেয়ার কিন্তু কোনো সময় একা একা হইতে পারে না, হইতে পারে যদি একজনই থাকে, যদি একজনে আপনার যদি ভোটে দাঁড়ায় তাহলে কি সে অটোমেটিক পাস না, কারণ তার তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তাই না, এখানে কিন্তু কোনো কম্পেয়ার হবে না। বাট যদি আরেকজন থাকে আর যত বেশি হবে তত বেশি কম্পেয়ার হবে, তাই না, বেশি সেটা তত বেশি জনের সাথে কম্পেয়ার করতে হবে। যেমন দেখবেন যে কি আমাদের যখন খেলা ফাইনাল খেলা বা সেমিফাইনালে কয়টা দল থাকে, চারটার জন্য কয়টা খেলা হয়, 2বার খেলতে হয়। কিন্তু যখন আমাদের ইসে চলে যায়, ফাইনালে চলে যায়, তখন কয়টা থাকে দল, 2টা। তার মানে যত বেশি দল থাকে ততবার বেশিবার আমাদের কম্পেয়ার করতে হয়। আচ্ছা, তো যাই হোক, তো তাহলে আমরা কি করবো, কম্পেয়ার করব। আমি নিচে কি এক্স এর মান বর্তমানে এখন কত আছে, 5, 50-কে 10 দ্বারা ভাগ করে দিচ্ছি, এক্স এর মান এখন আছে 5। তো এখন যদি আমরা এই 5-কে কম্পেয়ার করতে চাই, তো কার সাথে কম্পেয়ার করব, একো, যে 5 যদি বড় কিনা, কার থেকে বড় কিনা, সরি 5 না, তো আমি এক্স দেবো, তো এক্স দেবো না, এক্স মানে তো 5, বড় কিনা, কার থেকে বড় কিনা, 10-এর থেকে। যে এক্স এর যে মানটা, সাপোজ আমরা এক্স এর মানটা আমরা জানি না কত, এখানে কত আছে আমরা জানি না, কারণ আমরা সেটা কি দেখতে পাচ্ছি, আমাদের 10-এর থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমাদের কি দেখাবে, ট্রু দেখাবে, মানে 1 দেখাবে, আর তা না হয় তাহলে কেউ দেখাবে না। তো দেখি আমাদের কি দেখায়, মানে এটা কিন্তু কি বুলিয়ান হয়ে যাচ্ছে না, কি দেখাইছে আমাদের 50 1টা অনুযায়ী তো আসছে না। আচ্ছা, এইটা আমরা মূলত এইভাবে না রেখে একটা কাজ করি, সেটা হলো, সেটা কি দেবো, এটা মূলত একটা ব্যাপার আছে, এটা হলো মূলত কি বুলিয়ান ডেটা টাইপ, ও হলো সেটা হলো রিটার্ন করে যদি আমার এই কাজটা সম্পূর্ণ হয় সেই ক্ষেত্রে আমার সাকসেস করবে। কারণ এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস ইউজ করতে, একোর কাজটা কি, ওর ভিতরে যে জিনিসটা আছে, ও যখন ডিসপ্লে করাইতে পারতেছে সেটা কিন্তু ও দেখাই দিচ্ছে তখন, আর যদি ডিসপ্লে না করাইতে পারে সেই ক্ষেত্রে তখন আরেকটা বিষয় চলে আসছে। তো তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গাটায় আমরা রিয়েল ওয়ার্ড দিই, আর একোর পরিবর্তে আমরা একটা অন্য কিছু ইউজ করি, কারণ আমরা মূলত বুলিয়ানটা ডাইরেক্ট একো দিয়ে আমরা বুঝতে পারবো না যে মূলত এর কাজটা কি হচ্ছে। এই কাজটা আমরা একটা কাজ করতে পারি, সেটা কি দেখি ভারডাম, না সেটা ইউজ করার দরকার নেই, আমরা এটা আর একটু ইসে চলে যেত, এটা কম্পেয়ার অপারেটর যেহেতু সেটা অন্যভাবে দেখালে ভালো হবে, সেটা হলো কোনো একটা স্ট্রাকচারের সাথে ইফের সাথে দেখালে আমাদের ভালো হবে। ইফের হিসাবটা আমি ফার্স্টে জাস্ট আমাদের দেখানোর ক্ষেত্রে আমি এই জিনিসটা বলি, এখন দেখুন। আচ্ছা, মনে করেন ইফের হিসাব আপনারা মনে করেন জানেন না, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে বলতেছি। ওকে, তো তাহলে আমরা জাস্ট এমনি একটা স্ট্রাকচার করলাম যে আমাদের এইটা যে যদি আমাদের ট্রু দেখায় সেই ক্ষেত্রে আমাদের ট্রু দেখাবে, আর যদি আমাদের ফলস হয় সেই ক্ষেত্রে আমাদের ফলস দেখাবে। তো দেখি আমাদের এখন আসলে কি দেখায়, কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। তার মানে কি আমাদের এক্সটা এটা বড়, 10-এর থেকে বড়, এক্স এর মান এখন কত আছে, 50, 50-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হওয়ার কথা না। আচ্ছা দেখে নেই, একো এক্স, এক্স এর মানটা কত দেখে নেই, 50। ও আচ্ছা, তার মানে কি, তা আমরা অ্যাসাইন করে দিচ্ছি তাই না, অ্যাসাইন তো করছে আগে না। ও আচ্ছা ঠিক আছে, আমরা তো ওইটা ডাইরেক্ট মানে আমরা তো আউটপুটে দিয়ে দিচ্ছি, বাট ওইটা তো আমরা কন্টেন্ট করি না, ওইটার মতো স্টোর করি নাই, তো এটা তো আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট না যে অটোমেটিক ও অ্যাসাইন করে দিবে, তাই না। আমরা তো জাস্ট এটা আউটপুটটা রেজাল্টটা দেখাইছি, কিন্তু এক্স এর মান তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, এক্স এর মান কিন্তু সে 50-এ আছে, এই জন্য আমাদের কিন্তু এর আগে ট্রুটা দেখাচ্ছিল, তাই না, 1টা দেখাচ্ছিল।
তার কারণ আমাদের এক্স এর মানটাই মূলত ছিল 50। আচ্ছা তো যাই হোক, আমরা এখন এইখানে তাহলে 100 দিয়ে এই যারা 100 দিয়ে দিই, তাহলে তাহলে এখন কত দেখাবে দেখি? ফলস। ফলস দেখাচ্ছে, তাই না? আচ্ছা আমরা একটু ওই যে উপর নিচের জন্য একটা কাজ করি, সেটা হলো ব্রেক দিয়ে দিই একটা। ব্রেক কিভাবে করব? একো জাস্ট এইচটিএমএল এর সেই কোডটাই দেবেন, বিআর, আর কিছুই না। ইকো সারা ব্রেক লিখলাম না, তাহলে আমাদের আবার পিএইচপিটা ক্লোজ করে নিতে হবে, কারণ পিএইচপির মধ্যে আপনার পিএইচপি ট্যাগ ছাড়া অন্য কোনো ট্যাগ ইউজ করবেন। পিএইচপির যেই ইগুলো আছে, কিওয়ার্ডগুলো আছে, ওইগুলো বাদে অন্য কোনো কিছু কাজ করবে না। তো তাহলে আমাদের ফলস দেখাচ্ছে এখন, তাই না? তাহলে আমাদের এটা কম্পেয়ার করলাম। এখন কি করব? এটাকে যদি আমরা লেস দেন এক্স লেস দেন 100, আমাদের 100 থেকে এক্সটা ছোট কিনা, তো সেই ক্ষেত্রে আমাদের কি দেখাবে? ট্রু। সেক্ষেত্রে আমাদের আবার এখন কি দেখানো উচিত? ট্রু দেখানো উচিত না, কারণ আমাদের 100 থেকে ছোট। ঠিক, এইটা আবার উল্টে গেলে আবার ফলস দেখাবে। তো এইটা মূলত গেল তো জাস্ট ইকুয়াল। এইবার আরেকটা অপারেটর আছে যেটা কি লেস দেন অর ইকুয়াল। আমরা যদি এখানে যেমন 50 দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি দেখাবে? সমান সমান 50 তে ছোট কিনা, সেক্ষেত্রে সবসময় ফলস দেখাবে না? আমাদের কি এখন তো ফলস দেখাবে, তাই না? অবশ্যই ফলস দেখাবে না, ফলস দেখাচ্ছে। তার কারণ কি 50 তে ছোট না, বা 50 তে বড়ও না। সেক্ষেত্রে আমরা একটা কি অপারেটর ইউজ করতে পারি? লেস দেন অর ইকুয়াল। সেটার চিহ্ন কি এরকম, লেস দেন অর ইকুয়াল। যদি আমাদের ছোট অথবা সমান হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্রু দেখাবে। তো দেখি আমাদের কি দেখায়? ট্রু। আচ্ছা, তো এইবার আবার আমরা কি করতে পারি? গ্রেটার দেন অর ইকুয়াল। যদি আমাদের বড় হয় অথবা সমান হয়, এই ক্ষেত্রে এই সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ইকুয়ালটা সবসময় কিন্তু ডান সাইডে দিবেন। এইটা কিন্তু আবার আপনারা এই দিকে দিয়ে দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অবশ্যই ইকুয়ালগুলো যেগুলো অর ইকুয়াল, আমি কি বলছি? লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল অর লেস দেন কিন্তু বলছি, লেস দেন অর ইকুয়াল। সেই জন্য কি হচ্ছে, ফার্স্টে কিন্তু যেটা কি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ফার্স্টে দেন ইকুয়াল। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে? ট্রু দেখাবে না, কারণ এটা সমান, বড় না হলেও সমান, ট্রু আছে। তো তাহলে আমরা কিন্তু অলরেডি কয়েকটা অপারেটর দেখে ফেললাম, তাই না? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। তো তাহলে আমাদের কিন্তু এরকম আর কিছু আছে, ছোট বড়, আর এগুলো আরও আছে যে সমান কিনা, ইকুয়াল ইকুয়াল, এইগুলো কিন্তু আমাদের কম্পারিজন অপারেটরের মধ্যে আছে। এটা আমাদের কি দিতেছে? ডাবল ইকুয়াল আমরা চেক করবো যে আমাদের সমান কিনা। তো 50 কি সমান না? সেক্ষেত্রে আমাদের কি দেখাবে? ট্রু। ট্রু দেখাবে। যদি আমরা একটু চেঞ্জ করে দিই 500, সেক্ষেত্রে কি দেখাবে? ফলস দেখাবে না, কারণ আমাদের 500 সমান না। তো এইখানে আবার আমাদের একটা কি আছে? নট ইকুয়াল। এটাতে দেখলাম সমান কিনা, আরেকটা কি আছে? সমান না কিনা, সেটা কি নট ইকুয়াল। এইখানে কিন্তু আর ডাবল ইকুয়াল দেওয়া লাগবে না। নট ফার্স্টে, নটটা কি দ্বারা আমরা করছি, অ্যাসাইন করছি, রিপ্রেজেন্ট করতেছি আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে। এক্সক্লেমেটরি চিহ্ন এটা মিনস হলো আপনার কি নট, পিএইচপির ভাষায় নট ইকুয়াল। তার মানে আমাদের এই দুইটা যে সমান না দেখায়, সেক্ষেত্রে কি দেখাবে? ট্রু। যে সমান না হয় সেক্ষেত্রে ট্রু দেখাবে, আর সমান হলে ফলস দেখাবে। তো তাহলে আমাদের কি এখন রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে, ট্রু রিটার্ন করতেছে। ঠিক একইভাবে আরেকটা জিনিস আছে, আমরা কি করলাম? ইকুয়াল দিলাম, বাট এইটা দিলাম, সেক্ষেত্রে আমাদের কি দেখাবে? ফলস করবে। আমরা স্ট্রিং, আমরা কিন্তু 500 আর ওই 500 কিন্তু সমান না, তারপরেও দেখেন পিএইচপি কিন্তু কি দেখাবে? ফলস দেখাচ্ছে। আচ্ছা, কারণ কি আমরা কি মনে হয় আচ্ছা আমরা হলো কোডটা হলো সিঙ্গেল কোড দিচ্ছি, আমরা ডাবল কোড দিই। ও আচ্ছা, ঠিকই তো ছিল, সিঙ্গেল কোড আমাদের তো ফলসই, ফলস না? ঠিকই আছে। আচ্ছা, ডাবল কোড সিঙ্গেল কোড কোনো বিষয় না, ফলস দেখে না, কিন্তু হিসাব হওয়া উচিত ছিল কি? ট্রু হওয়া উচিত ছিল। ফলস হবে। এখানে 50 আর হচ্ছে 50 হলে ও। 50 হলে সমান ও দেখাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা সমান করে দিই। 50 করে দেন না। হ্যাঁ, ওকে, দুইটা এখন সমান হয়ে গেল, সেক্ষেত্রে সমান দেখাবে, এখন ট্রু দেখাবে। সমান দেখাবে, কিন্তু সমান তো দেখানো উচিত না, কারণ আমার একটা স্ট্রিং আর একটা ইন্টিজার। এই ক্ষেত্রে যখন আমরা পিএইচপি কিন্তু টাইপ ইন্ট না, তাই না? ও কিন্তু ওই টাইপের দিক দিয়ে ততটা না, মানে স্ট্রং না। সেই ক্ষেত্রে আমাদের একটা অপারেটর আছে যে টাইপ সহকারে চেক করবে, ভ্যালুটা চেক করবে এবং টাইপটাও চেক করবে। আমরা যেটা এমনি ইকুয়াল চেক করতে, সেটা হলো শুধুমাত্র ভ্যালুটা চেক করতে, এই ভ্যালুটা কত। বাট আমরা যখন এখানে ট্রিপল ইকুয়াল দেবো, তখন চেক করবে ভ্যালু এবং টাইপ সেম কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু কি আমাদের এক্স এর টাইপটা কি? ইন্টিজার,
বাট এইটা টাইপটা কি স্ট্রিং, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক না। তো সেক্ষেত্রে আমাদের কি রিটার্ন করবে এখন? False. ফলস রিটার্ন করবে, ফলস। তো ঠিক একইভাবে আমাদের আবার কি নট ইকুয়াল আছে, নট ইকুয়াল বাট স্ট্রিং সহকারে ডেটা টাইপ সহকারে চেক করার জন্য ডাবল ইকুয়াল দিয়ে নট দিতে হবে। সেক্ষেত্রে টাইপ সহকারে চেক করবে, যদি আমাদের টাইপ সহকারে যদি এটা ফলস হয়, মানে আমাদের কি হবে, যেটা আমাদের টাইপও ঠিক থাকবে না, ভ্যালুও ঠিক থাকবে না, দুইটাই যদি না হয় সেক্ষেত্রে আমাদের এটা ট্রু দেখাবে। তো আমরা চেক করি তাহলে কি আমাদের দুইটা কি ভ্যালুটা ঠিক নাই, তাই না? কিন্তু ভ্যালুটা ঠিক আছে বাট টাইপ ঠিক নাই, তাহলে ট্রু দেখানো উচিত, ট্রু দেখাচ্ছে। ওকে, আর যদি আমরা আবার এখানে 500 দিয়ে দিই সেক্ষেত্রে আবার আমাদের ভুল দেখাই দেবে, False দেখাবে। যদি আমরা উঠাই দিই সেক্ষেত্রে আমাদের ফলস দেখাই দেবে, ফলস দেখাচ্ছে। তো তাহলে আমরা মোটামুটি অনেক ধরনের জিনিস দেখে ফেলাম, তাই কম্পারিজন অপারেটরের মধ্যে ইকুয়াল, নট ইকুয়াল, টাইপ সহকারে ইকুয়াল, নট ইকুয়াল এবং লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল। তো আমরা মোটামুটি অনেকগুলো দেখছি, আরও কিছু আবার জিনিস আছে যেগুলো কি আপনার হলো কম্পেয়ারের সময় আসবে বিট ওয়াইজ অপারেটর হিসাবে। তো সেগুলো কি অ্যান্ড, অর, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তো সেই জিনিসগুলো আবার আমরা একটু পরে দেখব, যে আপনার দুইটা কন্ডিশন আপনি চেক করবেন, যে আমাদের এইটা ট্রু আছে কিনা এবং ওইটা ট্রু আছে কিনা। সেই ক্ষেত্রে যদি দুইটাই ট্রু থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে একটা জিনিস রিটার্ন করলো, সেটা কি অ্যান্ড। আর যদি আমাদের অ্যান্ড গেট, অর গেট বোঝেন না, অনেকেই তো মনে হয় জান বা অনেকেই জানেন না, যাক এটা হলো আমাদের বাইনারি সিস্টেম অনুযায়ী বিট ওয়াইজ অপারেটর না, সেটা হলো বাইনারি হিসেবে ওরা রিটার্ন করে যে 0 এবং 1 দিয়ে। তো 0 এবং 1-এর যে বাইনারি হিসাব অনুযায়ী 1 + 1 কত হয় জানেন? 1 + 1 10. মানে 1 + 1 মূলত কিন্তু 10 এটা হলো 1 0 1 0 হলো 1 + 1 = 1 0 মানে 10। বাট এটা কিন্তু আমরা ডেসিমেলের হিসাবে কি 10 দেখতেছি, বাট এটা বাইনারি হিসাবে দেখলে কি হবে, এটা কিন্তু 2 হবে। তো ঠিক একইভাবে এরকম সিস্টেম আছে। তো আমরা এই জিনিসটা আবার এখন একটু ইচ্ছা করলে দেখতে পাই, তবে তার আগে ইফ এলসটা আবার কমপ্লিট করতে হবে, কারণ এই জিনিসগুলো মূলত কম্পেয়ারের মধ্যে ইউজ করা হয়, তাছাড়া বিট ওয়াইজ অপারেটর এমনি অনুযায়ী ইউজ করা হয় না। আচ্ছা, তো আমরা তাহলে এবার এফ এলস তো এত সময় ইউজ করলাম, বাট এটা কিন্তু আমি বিস্তারিত বলি নাই, এটা একটু বিস্তারিত বলি যে এটা কীভাবে কাজ করে। তো তাহলে আমরা যদি এফ এলস এর কাজ দেখতে চাই তাহলে ফার্স্টে কী হবে, এই সিনট্যাক্সটা কীরকম আমরা একটু দেখে নিই। ইফের পর কি থাকবে, একটা প্যারেনথেসিস, এর মধ্যে আমাদের কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে। তারপর আমাদের কি শুরু হবে, একটা বডি পার্ট শুরু হবে, যে বডি পার্টের মধ্যে আমরা কি দেব, আমাদের বডিটা দিয়ে দেব। তো তাহলে আমাদের এটা কয়টা পার্ট হচ্ছে দেখেন, আমাদের থাকতেছে ইফ একটা পার্ট যেটা হলো কিওয়ার্ড, তারপর কি থাকছে কন্ডিশন, এবং তারপর কি থাকছে বডি। তো মূলত আমাদের এই 3টা পার্ট আছে ইফের মধ্যে। আর এর সাথে যদি আবার আমরা এলস দিতে চাই সেই ক্ষেত্রে বডি পার্টের পরে আবার দিতে হবে কি এলস, তারপরে আবার বডি আসবে। তো আমাদের এইটা হলো মূলত মেন যে হলো স্ট্রাকচারটা, সেটা হলো এরকম ইফ, কন্ডিশন, বডি, এলস, বডি। তো তাহলে এবার আমরা এটাকে কি একটু বাস্তব রূপে দেখি কি রকম হয়। আর এটা সুন্দর দেখানোর ক্ষেত্রে আপনারা যেরকম দেখাইতে পারেন যে কোনোভাবে লিখলেই হবে, আপনি আরও 100 গজ দূরে দিলেও কোনো সমস্যা হবে না, কারণ পিএইচপিতে কিন্তু হোয়াইট স্পেস কোনো বিষয় না। ওকে, তো তাহলে আমরা এই হলো এলস। তো বডিটা তো বডি রাখলে হবে না, বা কন্ডিশনটা কন্ডিশন রাখলে হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, কন্ডিশন অল টাইম কি হিসেবে কাজ করে, বুলিয়ান হিসেবে কাজ করে, যে এটা ট্রু অর ফলস, ও স্যার কিন্তু এটা কোনো কাজ করতে পারে না। তার মানে অবশ্যই এর মধ্যে কি দিতে হবে, আমাদের কম্পেয়ার অপারেটর বা এই টাইপের কিছু বুলিয়ান টাইপের কিছু একটা দিতে হবে, যাতে আমাদের ওইটা কাজটা করতে পারে। তো আমরা কন্ডিশন কি দিলাম, ট্রু। ট্রু ইকুয়াল কি, এটা ট্রু, ট্রু তো ট্রু, আমরা ট্রু বলে দিই, ট্রু কি বুলিয়ান টাইপ না, ট্রু। ওকে, ট্রু যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, একো, একো ট্রু। যদি আমাদের ট্রু হয় তাহলে কি ট্রু দেখাবে, এলস যদি তা না হয় তাহলে সেই ক্ষেত্রে কি দেখাবে, False. ফলস দেখাবে। ওকে, যদি আমাদের ট্রু হয় সেক্ষেত্রে ট্রু দেখাবে, ফলস দিলে ফলস দেখাবে। তো তাহলে আমাদের এখন কি দেখাবে, True দেখাবে first. ট্রু দেখাবে না। আচ্ছা, আমরা একটু উপরে ব্রেক দিয়ে দেই। তো তাহলে আমাদের কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। ট্রু দেখানোর কারণ কি, কারণ আমরা কিন্তু কন্ডিশন বলে দিয়েছি কি ট্রু, আমরা একটু অন্য কিছু দিই, ট্রুর সাথে ট্রু হয়তো কনফ্লিক্ট খাইতে পারবে, যে আমরা দিয়ে দিয়েছি কি ঠিক আছে, আর এটা কি ভুল। তো তাহলে আমরা কি করলাম, যে আমরা যদি ট্রু দেই, ট্রু আছে না, ঠিক আছে,
আর যদি আমরা এখানে ফলস দিয়ে দিই তাহলে আমাদের কি হবে? ভুল দেখাবে না? এখন আমরা যদি ফলস দিতে সেক্ষেত্রে কি ভুল দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এখন এই যে ফলস আমরা এখানে কি দিতে হয়? 0 দিতে পারি না? 0 মানে কি? 0 মানে ফলস না, তার মানে কি দেখাবে? ভুল দেখাবে, তাই না? যে আমাদের কি ভুল, মূলত কন্ডিশনটা ভুল, মানে কন্ডিশনটা ভুল রিটার্ন করতেছে। যদি আমরা এখানে 1 দিয়ে দিই তাহলে কি দেখাবে? তাহলে ঠিক আছে দেখাবে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমরা দেখেন এখানে এই যে 0 দিলাম, এইভাবে কতগুলো জিনিস আমাদের ফলস রিটার্ন করে, সেই জিনিসগুলো বলি। ফলস আমাদের ফলস রিটার্ন করবে। আমরা যদি 0 দেই সেটা আমাদের ফলস রিটার্ন করবে। যদি আমরা নাল দেই সেই ক্ষেত্রে আমরা ফলস রিটার্ন করবে। নাল একটা, এটাও কিন্তু এক ধরনের ডেটা টাইপ। এটা আমরা বলি না, এখন এটা কমপ্লেক্স ব্যাপার, এটা পরবর্তীতে বুঝবেন, এখন এত দ্রুত বোঝা সম্ভব না। সেটা কি ভুল, নালও এক ধরনের ডেটা টাইপ। আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা কি দেখতে পেলাম? 0, নাল অর ফলস, এইগুলো আমাদের কি দেখাবে? ভুল রিটার্ন করে, মানে ফলস বুলিয়ান হিসেবে ফলসটা রিটার্ন করে। এ বাদে যত কিছু আছে সবকিছু কি দেখাবে? ট্রু। এবার যাই কিছু দেন না কেন আমাদের সব ট্রু দেখাবে। আমি কি দিলাম? আমি যা লিখে দিই যে ভুল, 1000 ভুল দিলে ও কি দেখাবে? ও ঠিক আছে বলবে, না ভুল না ঠিক আছে। তখন কি ওর কাছে অল টাইম এটা ট্রু, কন্ডিশন ঠিক আছে। 0, নাল আর কি ফলস, এই তিনটা বাদে পৃথিবীতে যত কিছু আছে সবকে দিলে ও কি দেখাবে? ট্রু দেখাবে। তো তাহলে বুঝতে পারছেন তো? ওকে, তো তাহলে ফলস, এগুলো বাদে আমাদের সবকিছুই ট্রু। আর যদি বুলিয়ান টাইপে বলে দেন তাহলে তো সেই ক্ষেত্রে আমার তো ডাইরেক্ট সেটা কনভার্ট করেই ফেলতেছে, ও তো একটা রেজাল্ট দিয়েই যাচ্ছে যে আমার ট্রু আর ফলস, সেক্ষেত্রে তো আর কোনো বিষয় থাকতেছে। জি ভাই, ভয়টা আপনার এই ইসের ভাষায় আসতেছে না। মানে আপনার ভয়টা তো মূলত সিতে ইউজ করা হয়, পিএইচপিতে ইউজ করা হয় কিনা আমার জানা নাই। পিএইচপিতে ভিওআইডি ভয়েড নামে কোনো ডেটা টাইপ কিছু আছে দেখি? না, ওইটা নাই। আপনার ভয়েড বলতে পিএইচপিতে কিছু না, ওইটা হলো সিতে আছে। সিতে ভয়েডটা মূলত নালের মতো ইউজ করা হয়, যে ওইটা কোনো, যদি আপনি আর্গুমেন্ট না নিতে চান, যদি আপনি মনে করেন একটা ফাংশন ডিক্লেয়ার করবেন যেটা আপনি কোনো আর্গুমেন্ট নিবে না, সেক্ষেত্রে কী করবেন? আপনি যেখানে আপনি আর্গুমেন্টটা নিতে হয়, মানে আপনার প্যারামিটার, ওইখানে ভয়েডটা রিটার্ন দিয়ে দিতে হয়। আর যদি আপনি কোনো রিটার্ন না নিতে চান সেক্ষেত্রে ভয়েড দিয়ে শুরু করতে হবে, টাইপটা বলে দিতে হবে ভয়েড। তো যাই হোক, ওইটা আপনার সিতে আসতেছে, এটা হলো পিএইচপিতে আসতেছে না। তো এবার ফাঁকা রাখলাম, ফাঁকা ক্ষেত্রে কি হবে? ফলস হবে। দেখি কি হয়। আমাদের এরর দেখাচ্ছে, তার কারণ কি? আমাদের এই যে কন্ডিশন কিছুই দেওয়া হয় না। কন্ডিশন অবশ্যই কি দিতে হবে? একটা কন্ডিশন দিতে হবে, তাছাড়া আমাদের কাজ হবে না। আচ্ছা, এটা সেমিকোলন দিয়ে দেখি তো কি হয়। না, তাও নাই না। তার মানে আমাদের অবশ্যই এখানে কিছু একটা দিতে হয়, বুলিয়ান টাইপের কিছু একটা দিতে হয়, তাছাড়া আমাদের কাজ করবে না। তো এবং আবার এইসব আন্দাজে এইটা দিলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি দিতে হবে? যদি এভাবে দিতে হয় সেক্ষেত্রে আবার আমাদের কোটেশনের মধ্যে দিতে হবে। এইটা মানেও কি ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু মূলত ইফ এলসটা বুঝতে পারলাম। এলসের কাজটা বুঝতে, এলসটা যদি বাদ দিতেন তাহলে জাস্ট শুধুমাত্র যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে করবে, ভুল হলে কিছুই দেখাবে না যদি এলস না দেয়। আচ্ছা, এইবার এই ব্যাপারে এইবার আছে কি নেস্টেড। নেস্টেড বলতে কি বুঝেন? একটার মধ্যে একটা, এরকম। নেস্টেডটা মূলত এইভাবে আছে। নেস্ট কি তো বুঝেন? পাখির বাসা না? তো পাখির বাসাগুলো কিভাবে তৈরি হয় জানেন? একটা খড়গোটের মধ্যে আরেকটা খড়গোটে একটার মধ্যে একটা ঢোকানো থাকে, ঢুকায় কিন্তু ওইটা একটা পাখির বাসা বানায়। তো ওইখান থেকে মূলত এই কনসেপ্টটা আছে নেস্টেড। তার মানে কি, ওই পাখির বাসার মধ্যে একটার মধ্যে একটা ঢুকায় দেওয়া। যদি আমরা একটা ইফের মধ্যে দিয়ে আরেকটা ইফ কন্ডিশন ইউজ করি সেই ক্ষেত্রে বলবো কি সেটা নেস্টেড ইফ ইউজ কন্ডিশন। তো সেইটা কি হবে? যে আমরা দিলাম যদি সঠিক থাকে তার মধ্যে আবার আরেকটা ইফ দেখবো। হ্যাঁ, যদি আমাদের মনে করেন যে কি দিলাম, যদি আমাদের এইখানে দিয়ে দিলাম যদি 5 থেকে যদি 10 বেশি থাকে, বা আমরা ওই যে এক্সটা ইউজ করছিলাম, এক্সটা ছিল না, এক্স এর মান কত ছিল আমাদের? 50। যদি 50টা আমাদের যদি ছোট হয় কার থেকে, 100 থেকে যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমাদের এর মধ্যে পড়বে। তার মধ্যে এখানে আবার দেখাবে কি, আবার যদি ওই এক্সটা যে 10-এর থেকে বড় হয়, যদি 10-এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে আবার কি দেখাবে? আমাদের একো করবে, দেখাবে
যে আমাদের x is greater than 10 and less than 100. ওকে, জাস্ট আমি এইটুকু দিলাম। আচ্ছা, আর যদি তা না হয় এলস, কিন্তু এখানে এলস আসার কোনো নেই, হিসাব নেই, কারণ যেহেতু আমাদের 100-তে ছোট হচ্ছে, তার মানে অবশ্যই কিন্তু সেটা কি 10-তে বড়, সুতরাং আমাদের এখানে এলস দেওয়া না দেওয়া সমান কথা, তাই না? এই যে কোনো সময় ঢুকতে পারবে না। বাট যদি আমাদের এখানে যদি 10-এর থেকে ছোট না হয়, মনে করেন যে আমি 101 দিলাম, সেই ক্ষেত্রে কোথায় চলে যাবে? এই এলস পার্টে চলে যাবে না? এই ক্ষেত্রে মনে করেন যে কি দিয়ে দিলাম, এই যে ডাইরেক্ট আমি দিলাম একো, ওইটাই আমি আবার লাইনটা নিয়ে আসি, নিয়ে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে x is greater than 100 and greater than 1000, কি বলে 100, দেখ সবগুলোতেই বড়, সেটা আমি দিয়ে দিলাম। তো এখন এই ক্ষেত্রে আমাদের কি দেখাবে? প্রথমে দেবে আমাদের কি দেখাচ্ছে? 10-এর থেকে বড় এবং 100-এর থেকে ছোট। তখন কি আমাদের 50 আছে, আমরা যদি 50 পরিবর্তে যদি অন্য কিছু দেই, কত দেব? 500 দিয়ে দিই, 500 দিন তাহলে কত দেখাবে আমাদের? নিচে পড়ে যাবে। আমাদের 10-এর থেকেও বড়, 100-এর থেকেও বড়, তাই না? এইটা মূলত কি নেস্টেড ডিফেন্স ইউজ করা হলো। দেখেন, নেস্টেড বলতে কিছুই নাই, একটার মধ্যে আরেকটা কন্ডিশন নেই, তাছাড়া কিন্তু আর কিছুই না। এই যে একটা ইফ, এই ইফটা শেষ হয়ে কোথায়? এই পর্যন্ত মিলে একটা ইফ না? এই ইফের মধ্যে জাস্ট আর একটা ইফ আসছে, এখানে যে আপনি এক্স এর হাতেই কম্পেয়ার করেন তা কম হয় না, আপনি অন্য যে কিছু করতে পারেন। জাস্ট নেস্টেডের যে কনসেপ্টটা সেটা বুঝাইলাম। কনসেপ্টের মানে নেস্টেড কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যেমন নেস্টেড কিন্তু আপনারা এর আগেও এর আগে থেকেই সংযুক্ত আছে, যেমন নেস্টেড ক্লাস ইউজ করছেন না, নেস্টেড সিলেক্টর, যেমন কি আপনার একটা পি একটা কমন সিলেক্টর, সেটা কি একটা ট্যাগ, বাট এইটা কি আছে আমার দেখা যাচ্ছে সেকশনের মধ্যে যে পিগুলো আছে সেইগুলো আমি একটা স্টাইল দিতে যাচ্ছি, সে তাহলে কি সেকশন স্পেস পি। ঠিক একইভাবে ওই নেস্টেড যে এইটার মধ্যে এইটা, একইভাবে কি এটা ইফের মধ্যে একটা ইফ, এইগুলো হলো নেস্টেড ইফেলস বা নেস্টেড কন্ডিশনাল সিস্টেম। ওকে, তো তাহলে আমাদের এই ইফ আর এলসটা গেল, তো এর ব্রেক কি এখন দেবেন না? হ্যাঁ